হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আইসিটির এই সাজেশন ক্লাসটাতে তোমাদের সবাইকে স্বাগতম। টাইটেল দেখেই বুঝতে পারতেছো আইসিটিতে 100তে 100। সো আইসিটিতে যা যা প্রশ্ন আসবে ওই সাজেশনগুলো আজকের ক্লাসে আমরা আলোচনা করবো। অর্থাৎ আজকের ক্লাসটায় যেই টপিকগুলো নিয়ে তোমাদের বলবো ওই টপিকগুলো সুন্দর করে পড়বা, তোমার মার্কস কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? সো প্রথম কথা, যেটা আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আমাদের আইসিটি যে অধ্যায় মানে চ্যাপ্টারগুলো আছে সেই প্রত্যেকটা চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস কিন্তু অলরেডি আপলোড করা আছে। চ্যাপ্টার 5 যেটা অলরেডি তোমার প্রায় 5.5 লাখ মানুষ দেখছে। তারপর প্রত্যেকটা চ্যাপ্টার 2, 3, 4, 5 চারটা চ্যাপ্টারই আছে। আর চ্যাপ্টার 1 এর ক্লাস আগামী কালকের মধ্যে আপলোড হয়ে যাবে। সো 5টা অধ্যায়ে কিন্তু ওয়ান শট ক্লাস পেয়ে যাচ্ছ। মাত্র 2-2.5 ঘন্টার মধ্যে তোমার একটা অধ্যায় ফুললি কমপ্লিট হয়ে যাচ্ছে। এই অধ্যায় থেকে যা যা আসার মতো প্রত্যেকটা টপিক তোমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? জাস্ট এই 5টা ক্লাস তুমি যদি মনোযোগ দিয়ে করো, তোমার এমসিকিউ বলো সিকিউ বলো প্রত্যেকটা জিনিস, শুধুমাত্র সিকিউ না, ওয়ান শটের 5টা ক্লাস, এই 5টা ক্লাস তুমি যদি এই 5টা ক্লাস মনোযোগ দিয়ে করো, এই যে এইটা একটা এবং আরেকটা ক্লাস আপলোড হবে, এই 5টা ক্লাস তুমি যদি করতে পারো, তোমার আইসিটিতে একটা ভালো প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। জাস্ট ক্লাসগুলা করে তুমি জাস্ট বোর্ডের সিকিউগুলো সলভ করার চেষ্টা করবা, তাহলেই তোমার আর কিচ্ছু লাগবে না। আইসিটিতে এমনি তুমি A+ পেয়ে যাবে। জাস্ট এই 5টা ক্লাস করে আমার উপর বিশ্বাস রেখে এই 5টা ক্লাস করবা। ঠিক আছে? এখন যাদের হচ্ছে আরো ফিল্টার আউট করতে চাও, মানে এই 5টা ক্লাসেই কিভাবে করব বা 5টা ক্লাসের কোন কোন টপিকগুলোতে বেশি জোর দিব, এই জিনিসটা নিয়ে আলোচনা করব এই সাজেশন ক্লাসে। অর্থাৎ এই সাজেশন ক্লাসে আমরা ওই প্রশ্নগুলো তোমাদের বলবো যে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে। প্রশ্নগুলো বলবো, উত্তরটা শিখবা তুমি হচ্ছে ওয়ান শট থেকে। এই যে ওয়ান শট থেকে উত্তরটা শিখবা, এই প্রত্যেকটা ওয়ান শটে কিন্তু টাইম করা আছে, মানে তোর নিচে তোমার সেগমেন্ট করা আছে প্রত্যেকটা টপিক ওয়াইজ, তোমার খুঁজতে সুবিধা হবে। ঠিক আছে? সো আমি এই সাজেশন ক্লাসটাতে প্রশ্ন বলবো, যেই প্রশ্নগুলো তুমি পরীক্ষা হলে যায় দেখবা আসছে, ওই প্রশ্নগুলো তুমি শিখবা হচ্ছে ওয়ান শট ক্লাস থেকে, তাহলেই তোমার প্রিপারেশন একদম কমপ্লিট। ঠিক আছে? সো এই সাজেশন ক্লাসটা বলতে পারো যে অনেকটা আমরা যা যা প্রশ্ন দেখবো পরীক্ষা হলে ঠিক ওই প্রশ্নগুলো এই ক্লাসটার মধ্যে আছে। এই ক্লাসটার বাইরে মোটামুটি প্রশ্ন আসবে না, যা আসবে এই ক্লাসের মধ্যে থেকে আসবে, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আসবে। বাট এই ক্লাসে আমি উত্তর বলবো না, উত্তরগুলো তোমরা পড়বা হচ্ছে এই ওয়ান শট ক্লাসগুলো থেকে। প্রত্যেকটা জায়গাতে সেগমেন্ট করা আছে, তুমি একটা জায়গাতে ক্লিক করলে দেখবা পাশে লিস্ট চলে আসছে। সো ওই লিস্ট থেকে তুমি হচ্ছে সেটার সলিউশনটা দেখবা। তার মানে সাজেশন ক্লাসটাতে আমরা বলবো হচ্ছে টপিকগুলা, প্রশ্নগুলা কি আসবে সেটা, এবং সেটার উত্তরটা শিখবা হচ্ছে তোমরা ওয়ান শট ক্লাস থেকে। তাইলে দেখবা যে প্রিপারেশন একদম কমপ্লিট। তার মানে আজকের এই সাজেশন ক্লাসটা তোমার সৃজনশীল প্রশ্ন যে 5টা প্রশ্ন আসবে, ওই 5টা প্রশ্ন কি আসবে ওইটা জাস্ট বলতেছি। ঠিক আছে? পরীক্ষা হলে যায় দেখবা ইনশাল্লাহ এগুলা থেকেই আসবে। ঠিক আছে? তারপর তুমি সেগুলোর উত্তরটা শিখবা। ওকে, ডান। তাহলে চলো আমরা শুরু করি। সো প্রথমত আমাদের অধ্যায় আছে 5টা। আগে কোন জায়গা থেকে কতগুলো সৃজনশীল আসবে একটু দেখো। আমাদের অধ্যায় আছে 5টা। অধ্যায় 1, 2, অধ্যায় 3, অধ্যায় 4, অধ্যায় 5, এই 5টা অধ্যায় আছে, তাই না? অধ্যায় 2 থেকে আসবে 2টা সৃজনশীল। কয়টা? 2টা সৃজনশীল আসবে। অধ্যায় 3 থেকে আসবে 2টা সৃজনশীল। কয়টা? 2টা সৃজনশীল। অধ্যায় 5 থেকে আসবে 2টা সৃজনশীল। কয়টা? 2টা সৃজনশীল। 6টা হলো না? এই 4 থেকে আসবে একটা, এবং এই তোমার 1 থেকে আসবে একটা। এবং এই সৃজনশীলগুলো ঠিক কোন টপিকগুলো থেকে আসবে, কোন কোন প্রশ্নগুলো আসবে, সেটা এই ক্লাসের মধ্যে আমি তোমাদের বলে দেবো। এন্ড পরীক্ষা হলে যায় তুমি এই প্রশ্নগুলোই দেখবা যে তোমার প্রশ্নে আসছে। ওকে? সো কাইন্ড অফ প্রশ্ন তোমাদের বলে দিচ্ছি যে কি আসবে। বিশ্বাস রেখে জাস্ট ক্লাসটা করবা এন্ড ওয়ান শট গুলা করবা, দ্যাটস ইট। ওকে? তাহলে চলো আমরা একটা করে শুরু করি। অধ্যায় 3 থেকে কয়টা সৃজনশীল আসবে? 2টা। সো 2টা সৃজনশীল 2টা ভাগ থেকে আসবে হচ্ছে। একটা ভাগ হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইস। ওকে? সো প্রথম ভাগ যেটা সংখ্যা পদ্ধতি, এখান থেকে আসবে একটা সৃজনশীল, এবং তোমার যে ডিজিটাল ডিভাইস এখান থেকে আসবে একটা সৃজনশীল। এখন আমরা ভাগ করে দেখি যে সংখ্যা পদ্ধতি থেকে যে একটা সৃজনশীল আসবে ঠিক কি প্রশ্নটা আসবে। ঠিক আছে? এক্সাক্ট সেম প্রশ্নটা বলবো যেটা পরীক্ষায় আসবে। ওকে? সো সংখ্যা পদ্ধতিতে কি পড়া লাগে এটা একটু দেখি, এবং এখান থেকে কোন জিনিসটা ইম্পর্টেন্ট, কোন জিনিসটা থেকে কি আসবে এই জিনিসটা আগে দেখি, তারপর দেখি সৃজনশীলে কি আসবে। সো প্রথম কথা, এখানে তোমার যেই জিনিসটা শেখা লাগবে সেটা হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতির উপরে নিচে চলে গেছে হয়তো, দাঁড়াও আমি একটু দেখি কোথায় লিখছিলাম। আচ্ছা, তোমার এই জায়গাতে ওই স্লাইডটাই হচ্ছে নাই হয়ে গেছে, প্যারা নেই, আমি হাতে লিখে দিই। তো সংখ্যা পদ্ধতিতে তোমার যে জিনিসটা প্রথমে জানা লাগবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটা বিস্তর ধারণা তোমার জানা লাগবে। সংখ্যা পদ্ধতি বা সংখ্যা কিভাবে লিখতে হয় এটা সম্পর্কে তোমার জানা লাগবে। ঠিক
ঠিক আছে, সংখ্যা পদ্ধতির বেস কি এই জিনিসটা তোমার জানা লাগবে। ওকে, তারপর তোমাকে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে রূপান্তর, সংখ্যা পদ্ধতির রূপান্তর। ওকে, মানে একটা নাম্বার সিস্টেম থেকে আরেকটা নাম্বার সিস্টেমে নিয়ে যাও। আমরা জানি 4টা নাম্বার সিস্টেম আছে, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং হচ্ছে তোমার কি ডেসিমাল। সো এই 4টার মধ্যে রূপান্তরগুলো তোমাকে জানতে হবে। আর 3 নম্বরে যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে যোগ বিয়োগ। যোগ বিয়োগ মানে ওই নাম্বার সিস্টেমগুলোর মধ্যে যোগ করা বিয়োগ করাটা তোমার শিখতে হবে। এবং লাস্ট যেটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ। কি? যোগের মাধ্যমে বিয়োগ। আমি আগেই বলছি এই টপিকগুলো থেকে একটা সৃজনশীল আসবে। এখন দেখি প্রশ্নটা কি আসবে। ওই একটা সৃজনশীলের প্রশ্নটা কি আসবে? ওই একটা সৃজনশীলে সবচেয়ে বেশি যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যে তোমাকে 3টা নাম্বার দিবে উদ্দীপকে। ওকে, মনে করো যে এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এটা মনে করো অক্টালে আছে, এটা মনে করো হেক্সাডেসিমালে আছে, এটা মনে করো ডেসিমালে আছে। তোমাকে গ নাম্বারে এই নাম্বারগুলো কনভার্ট করতে হবে। এমন একটা প্রশ্ন দিবে যেখানে তোমার এই গ নাম্বারে এই নাম্বারগুলো একটা বেস থেকে অন্য একটা বেসে কনভার্ট করতে হবে, মানে এই কনভার্সন জিনিসটা আসবে, রূপান্তর। ঠিক আছে, এটা তোমার গ নাম্বারে জিনিসটা দিবেই, যে রূপান্তর তোমার কাজে লাগানো লাগবেই। গ নাম্বারে তোমার রূপান্তর প্লাস যোগ দুইটা জিনিস থাকতে পারে, যোগ বিয়োগ। ওকে, সো তোমার প্রথমে এই নাম্বারগুলোকে কোনো একটা নাম্বার সিস্টেমে তোমাকে রূপান্তর করতে হবে। তার মানে গ নাম্বারে তোমার রূপান্তর থাকবেই। ওকে, তুমি পরীক্ষায় যা দেখবা গ নাম্বারে রূপান্তর আছে। এবং রূপান্তরের সাথে তোমার এই জায়গাতে একটা ছোটখাটো যোগও থাকতে পারে বা বিয়োগও থাকতে পারে। মনে করো 3টা বইয়ের দাম বললো, যোগফল নির্ণয় করতে বললো। সো যোগফলগুলো নির্ণয় করার জন্য তোমাকে সবগুলো অবশ্যই প্রথমে একটা নির্দিষ্ট বেজে নিয়ে যেতে হবে। হয় সবগুলা ডেসিমেলে নিয়ে গেলা তারপর যোগ করলা, অথবা সবগুলো অক্টালে নিয়ে গেলা তারপর যোগ করলা। তার মানে তোমাকে রূপান্তর করে একটা বেজে নিয়ে যেতে হবে, তারপর যোগ করতে হবে। ঘ নাম্বারে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যোগের মাধ্যমে বিয়োগ। এই প্রশ্নটা ঘ নাম্বারে আসবেই। ওকে, সো সৃজনশীল যে প্রশ্নটা আসবে সেই প্রশ্নের মধ্যে গ আর ঘ 7 মার্কস। এই 7 মার্কসে কি আসবে? এই 7 মার্কসে আসবে হচ্ছে তোমার রূপান্তর, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ এবং যোগের মাধ্যমে বিয়োগ। তার মানে এই 3টা টপিক পাওয়ার মাধ্যমে, মানে কভার করার মাধ্যমে তুমি কি পারতেছো? তোমার এইচএসসি পরীক্ষায় কত মার্কস পেয়ে গেছো? 7 মার্কস। অলরেডি কিন্তু 7 মার্কস তোমার আসবেই। ওকে, 7 মার্কস তুমি অলরেডি পেয়ে গেছো। কি পড়বা? সংখ্যা পদ্ধতির রূপান্তর, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ এবং যোগের মাধ্যমে বিয়োগ। কই থেকে পড়বা? এই যে ওয়ান শটটা আছে অধ্যায় 3-এর, এই অধ্যায় 3-এর এই জায়গাতে দেখবা এই যে সংখ্যা পদ্ধতির রূপান্তর আছে এবং এই জায়গাতে দেখো সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ আছে। সো তুমি এই জায়গা থেকে দেখবা নিচে টাইম ল্যাপস করা আছে, ওইখান থেকে জাস্ট টপিকটা দেখে নিবা। এই যে দেখো সংখ্যা পদ্ধতির রূপান্তর, এই যে এই জায়গাতে এটা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ। সো এইটুকু দেখে নিলেই তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষাতে 7 মার্কস তুমি শিওর পাবা। বিশ্বাস করো, 7 মার্কস তুমি অলরেডি শিওর পাবা। পরীক্ষায় যা দেখবে এটা চলে আসছে। ওকে, ঠিক আছে। এখন ক খতে কি আসবে? ক খতে যে জিনিসটা আসবে তোমার এই জায়গা থেকে সেটা হচ্ছে কিছু ডেফিনেশন। প্রথম কথা, কিছু ডেফিনেশন আসবে আর ছোটখাটো যোগ। মানে তুমি তো অলরেডি যোগ বিয়োগ শিখে ফেলতেছো, তাই না? অলরেডি যোগ বিয়োগ শিখে ফেলছো তোমার ঘ নাম্বারের জন্য। এই যোগ থেকেই ছোট্ট 2টা যোগ, মানে এটার পরবর্তী সংখ্যা কি, বা এটা যোগ করলে কত হয়, বা এই জিনিসটা যোগ করলে এটা হয়, ব্যাখ্যা করো। এই ছোট প্রশ্নগুলো আসবে তোমার খ নাম্বারে। আর ক নাম্বারে আসবে হচ্ছে তোমার কিছু ডেফিনেশন। কি ডেফিনেশন? এটা তুমি এই ওয়ান শট ক্লাসটার প্রথম 10 মিনিটে এই উত্তরগুলো পেয়ে যাবা। যে তোমার রেডিক্স পয়েন্ট কি, সংখ্যা পদ্ধতির বেস বলতে কি বোঝায়, একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো ইউনিক সংখ্যা সেটাকে বলা হয় সংখ্যা পদ্ধতির বেস। সো বেস বলতে কি বোঝায়, বিট কি। ওকে, সো কম্পিউটার আমাদের অন আর অফ বুঝে। সো অন আর অফ এটাকে 0 এবং 1 দিয়ে সূচিত করা হয়, এবং এই জিনিসটাকেই বলা হয় 0 আর 1, 0 অথবা 1, এটাকে ইন্ডিভিজুয়ালি বলা হয় এক একটা বিট। রেডিক্স পয়েন্ট কি এটাও তুমি পড়ে ফেলবা, তুমি জাস্ট প্রথম 5 মিনিট দেখো। এবং এই জায়গা থেকে তোমার ক নাম্বারগুলো বেশি আসবে। পরীক্ষায় যা দেখবা যে এই যে তোমার সংখ্যা পদ্ধতি থেকে যে একটা সৃজনশীল আসবে, এটার ক নাম্বারে অনেক বেশি প্রবাবিলিটি আছে যে কোড কি, আস্কি কোড কি, ইউনিকোড কি, বিসিডি কোড কি, এই জিনিসগুলা চলে আসবে। মানে ক নাম্বারে এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে, এটার সিউরিটি অনেক বেশি। ঠিক আছে, তার মানে ক নাম্বারের প্রশ্নগুলো এখান থেকেই আসবে। ওকে, সো কোড হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো ভাষাকে আমরা 0 আর 1-এ রূপান্তর করতে পারি, বা যে কোনো সংখ্যা, অক্ষর, চিহ্ন, বর্ণকে 0 আর 1-এ রূপান্তর করতে পারি। আস্কি কোড কি? প্রথমে কোডের ডেফিনিশনটা দিবা, তারপর আস্কির ডেফিনিশনটা দিবা। সো প্রত্যেকটা ডেফিনিশন মানে এমন ভাবে তোমাদের ওয়ান শট ক্লাসগুলোতে এক্সপ্লেন করছি যে তোমার একদম মাথার মধ্যে গাইতে যাবে। বিশ্বাস করো, একদম মাথার মধ্যে গাইতে যাবে, একদম তুমি নিজের মন থেকে লিখতে পারবা। সো ক নাম্বারে তোমার এই প্রশ্নগুলো থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, এগুলাই থাকবে।
আর খ নাম্বারে কি থাকবে, খ নাম্বারে থাকবে এরকম একটা ছোট্টখাটো যোগ দিতে পারে যে এটা সম্ভব কিনা। বাইনারিতে যোগ করছে, এখানে কি করছে 11-র সাথে 1 যোগ করছে, 11-র সাথে 1 যোগ না, মেইনলি বাইনারিতে যোগ করছে। 1 1 মানে 3 আর 1 মানে 1, তার মানে 1 আর 3 যোগ করলে 4, তার মানে 4 এর বাইনারি হচ্ছে 100, তার মানে এটা ছোট্টখাটো যোগ তোমাকে এই জায়গাতে দিবে। ওকে, সো এই জিনিসটা তোমার ভালো করে পড়বা। 7-এর পরবর্তী সংখ্যা 10 ব্যাখ্যা করো, এটা কোনটায়, অক্টাল সংখ্যা পদ্ধতিতে। যদি নাম্বার সিস্টেমের বেসিক ধারণাটা তুমি ওয়ান শট থেকে দেখে নাও, তাইলেই তুমি এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবা। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবা। এখানের ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে এই যে এটা তোমার বাইনারি এবং বিসিডি এক নয়, এইটা খ নাম্বারে চলে আসতে পারে। বাইনারি এবং বিসিডি এক নয়, বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, বিসিডি হচ্ছে একটা কোডিং প্রক্রিয়া বা একটা কোড। সো দুইটা জিনিস এক নয়, এটার ব্যাখ্যাটা ওয়ান শট ক্লাসে আছে। সো তুমি পরীক্ষালে যায় দেখবা যে খ নাম্বারের প্রশ্নগুলা এই রকমের একটাই প্রশ্ন আসছে, এক্স্যাক্টলি সেম প্রশ্ন আসবে না, বাট সিমিলার টাইপের প্রশ্নই আসবে। ওকে, এখন এই জায়গাতে কিছু উল্টায় পাল্টায় প্রশ্ন দিতে পারে কিছু বোর্ডে। মনে করো যে আমরা তো এটা দেখে বুঝতে পারতেছি, বাট যদি আমাদের এরকম দেয় যে 3 যোগ 1 এটা মানে হচ্ছে 10, ব্যাখ্যা করো। দেখো 3 আর 1 মানে কত, এটা বাংলা লিখছি কেন? 3 আর 1 মানে কত, 3 আর 1 যোগ করলে 4 হয়। 4কে যদি আমি 10 লিখতে চাই তাহলে এটা এমন একটা নাম্বার সিস্টেমে লিখতে হবে যেই নাম্বার সিস্টেমটা 4 বেইজের। তার মানে এই যোগটা হইছে হলো 4 বেইজের একটা সংখ্যা পদ্ধতিতে। সো কিছু কিছু বোর্ড আছে, দিনাজপুর বোর্ড, যশোর বোর্ড, কিছু কিছু বোর্ডে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং ডেসিমাল এই চারটার বাইরেও র্যান্ডম বেইজের সংখ্যা পদ্ধতি থাকতে পারে। তার মানে বেজ 3, বেজ 5 এই রকমের সংখ্যা পদ্ধতি দেখতে পারো, যেটা ওয়ান শট ক্লাসেও তোমাদের ব্যাখ্যা করছি। এই জায়গাতে দেখবা যে এইচসি ক্র্যাকার্স নামে একটা নাম্বার তোমাদের এই জায়গাতে বুঝাইছি, যে ইউনিক নাম্বার সিস্টেম বা ইউনিক ডিজিট ডিসিমেলে 10টা, এইচসি ক্র্যাকার্স নামে একটা দেখাইছি যেখানে হচ্ছে ইউনিক ডিজিট হচ্ছে 4টা। সো এই জিনিসটাও এক্সপ্লেন করছি। সো এটা আসতে পারে। ঠিক আছে, কি বললাম যে তোমার সংখ্যা পদ্ধতি যে শুধুমাত্র বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল দিয়েই এই ব্যাখ্যাগুলো দিতে বলবে এটা না, একটা অন্য রকমের বেস দিয়েও এটা ব্যাখ্যা করতে বলতে পারে। ঠিক আছে, 4 বেজের একটা সংখ্যার জন্য বলতে পারে। 4 বেজ তো লিখে দেবে না, তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে যে 4 বেজের সংখ্যা কিনা। তার মানে আমাদের যেই সংখ্যা পদ্ধতি আছে, সংখ্যা পদ্ধতি থেকে যে একটা সৃজনশীল আসবে, এই 10 মার্কস আমাদের সবারই পাওয়া উচিত। ঠিক আছে, এই 10 মার্কস কেউ ছাড়া উচিত না, কারণ এটা সবচেয়ে ইজিয়েস্ট 10 মার্কস আমাদের আইসিটি পরীক্ষাতে। সো এই 10 মার্কসটা কারোরই ছাড়া উচিত না, বুঝতে পারছো? জাস্ট এই কয়েকটা টপিক পড়বা, সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, সংখ্যা পদ্ধতির রূপান্তর, যোগের মাধ্যমে বিয়োগ, এবং এই টপিকগুলো পড়তে গেলেই তোমাকে হচ্ছে ক আর খ অটোমেটিকলি কভার হয়ে যাবে। ঠিক আছে, কোডের যে কয়েকটা ক খ এটা জাস্ট তোমাকে মনে রাখবা, যে কোড কি, বিসিডি কোড কি, এই আস্কি কোড কি, ইউনিকোড কি, এগুলো তোমার ক খর জন্য একটু ইম্পর্টেন্ট বেশি। তার মানে এই 10 মার্কস আমরা সবাই পেয়ে গেছি 100 মার্কসের মধ্যে। বাকি আছে কত, সেগুলো এখন দেখি। এখন আসি ডিজিটাল ডিভাইস পোর্শনটাতে। এখান থেকে একটা সৃজনশীল আসে, রাইট? এখান থেকে একটা সৃজনশীল আসবে, দেখি এখান থেকে কি কি সৃজনশীল আসবে। এখন কথা হচ্ছে যে মনে করো তুমি ডিজিটাল ডিভাইস জীবনেও পড়ো নাই, এমন অনেকেই আছো যারা জীবনেও পড়ো নাই, যারা পড়ে ফেলছো এবং যারা জীবনেও পড়ো নাই, দুইজনের জন্য আমি আলাদা আলাদাভাবে বলতেছি। ওকে, সো এই ডিজিটাল ডিভাইস আমি সংখ্যা পদ্ধতি সৃজনশীলগুলো তোমাদের দেখাই বিগত বছরের। দেখো 3টা নাম্বার দিছে, 17-এর পরের সংখ্যাটা এটা, ইউনিভার্সাল গেট কি, এটা আমাদের ডিজিটাল ডিভাইসের একটা প্রশ্ন। তারপর রূপান্তর, দেখো রূপান্তর আসছে গ নাম্বারে, এবং লাস্টের মোট নাম্বার নির্ণয় করতে বলছে। এখানে যোগের মাধ্যমে বলে নাই, জাস্ট মোট করতে বলছে। তার মানে যেটা গ নাম্বারে বলছিলাম এটাই গ আর ঘ দুটার মধ্যে মিলায় আসছে। তারপর আরেকটা প্রশ্ন দেখো, 2টা নাম্বার দেয়া, এটা দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে বলছে। প্রথমটা রূপান্তর, পরেরটা হচ্ছে বিয়োগ যোগের মাধ্যমে। তার মানে যোগের মাধ্যমে বিয়োগ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কোড কি, বা ওই যে ক নাম্বারগুলো বলছিলাম ওইগুলো থেকে একটা ক নাম্বার আসবে, এবং খ নাম্বারে তোমার এইরকম একটা যোগ করতে দিবে। ঠিক আছে, এক্স্যাক্ট সেম একটা প্রশ্ন দেখবে তোমার পরীক্ষা হলে, তুমি 7 তারিখ যখন পরীক্ষা দিবা। দেখো এখানে কলম, বই, এগুলোর কয়েকটা নাম্বার দিছে। মোট মূল্যকে হেক্সাডেসিমাল প্রকাশ করতে বলছে। তার মানে প্রথমে কনভার্ট করতে হবে, যোগ করতে হবে, এবং সেটা হেক্সাডেসিমালে নিতে হবে। শেষ। দুটার পার্থক্য যোগের মাধ্যমে, তার মানে যোগের মাধ্যমে বিয়োগ, এই জিনিসটাতে কিন্তু প্রশ্ন চলে আসছে। আর খ নাম্বারে অ্যাজ ইউজুয়াল দুইটা সংখ্যা যোগ করতে দিবে এবং এটা ব্যাখ্যা করতে বলবে। তোমাকে জাস্ট ব্যাখ্যা করতে হবে এটা কোন নাম্বার সিস্টেমে যোগটা হয়েছে। দেখেই বুঝতেছো, 18 16, 16কে 10 লিখতে পারো ওই নাম্বার সিস্টেমে যেই নাম্বার সিস্টেমের বেজ 16। ঠিক আছে, তার মানে এই জায়গাতে 16 বেজে যোগটা হয়েছে, মানে হেক্সাডেসিমালে যোগটা সম্পাদন হয়েছে। ঠিক আছে, আমি যদি বলি 3 + 2 = 10, এটা কোন নাম্বার সিস্টেমে সম্ভব? 3 আর 2 যোগ করলে 5 হয়, 5কে 10 লিখতে পারো ওই নাম্বার সিস্টেমে যেই নাম্বার সিস্টেমের বেজ 5। বুঝছো? সো এইরকম আর কি। সো অনশট দেখলে বুঝে যাবা। সো এই প্রশ্নগুলাই তোমার আসবে
সংখ্যা পদ্ধতি থেকে। সো একটা সৃজনশীল আমাদের ডান। এরপর আসো এই ডিজিটাল ডিভাইস থেকে কি কি প্রশ্ন আসতে পারে। ডিজিটাল ডিভাইসের টপিকগুলো আগে দেখি, এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে তারপর দেখতেছি। সো বুলিয়ান অ্যালজেব্রা, এই জায়গা থেকে আমাদের ক খ আসবে, ঠিক আছে? ক এবং খ, আর কিছুই না। ক এবং খ, আর কিছুই আসবে না। সো খ নাম্বারে তোমাকে একটা ছোট্ট সরলীকরণ দিতে পারে, ছোট্ট একটা বুলিয়ান অ্যালজেব্রার কি এই জিনিসটা বলতে পারে, বা ছোট্ট একটা জিনিস প্রমাণ করতে বলতে পারে। তারপর তোমার এই জায়গাতে ফাংশন থেকে গেট, সত্যক সারণী, এই জিনিসগুলো আছে, ঠিক আছে? হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার, কাউন্টার রেজিস্টার এবং সার্বজনীন গেট। এখন একটু গুছায় পড়তে হবে তোমাকে, ঠিক আছে? একটা জায়গাতে, এই জায়গাতে ঠিক কয় রকমের সৃজনশীল আসতে পারে। এই জায়গাতে যে একটা সৃজনশীল আসবে, এই জায়গাটা তোমার একটু কঠিন। আমি দুই পক্ষের জন্যই বলবো, যারা আগে পড়ে ফেলছে এবং যারা আগে পড়ো নাই। ওকে, আগে দেখি কয় রকমের সৃজনশীল আসতে পারে, তারপর দেখি কে কতটুকু পারবা। ওকে, সো এই জায়গাতে টোটাল 4 রকমের সৃজনশীল আসতে পারে। একটা হচ্ছে তোমার ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলকে সংক্ষেপে টিটি লিখতেছি, ট্রুথ টেবিল, তারপর ফাংশন, তারপর সরলীকরণ, সরলীকরণ, এই যে জিনিসগুলো আছে এগুলা দিয়া তোমার একটা সৃজনশীল আসতে পারে। অর্থাৎ উদ্দীপকে একটা ফাংশন দিবে, ওই ফাংশনটা দিবে, বা একটা তোমার গেট দিবে, গেটের একটা সার্কিট দিয়ে দিবে। এখানে গেট অঙ্কন তো আছে, এটা লেখিনি কেন, এবং তোমার গেট অঙ্কন, এটা হচ্ছে তোমার বেসিক ডিজিটাল ডিভাইসের প্রশ্ন। বেসিক, একদম বেসিক থেকে এই প্রশ্নগুলো আসে। সো এই টাইপের যে সৃজনশীলটা, এই যে এই বক্সের যে সৃজনশীলটা, এই সৃজনশীলে আসবে হচ্ছে তোমার উদ্দীপকে একটা গেট দিয়ে দিবে, ওই গেটটা থেকে ফাংশন বের করতে হবে, সেটাকে সরল করতে হবে, অথবা সেটা ট্রুথ টেবিল রাখতে হবে। তার মানে মোট কথা, এইখানের টপিক জানার জন্য তোমাকে যেই জিনিসগুলো জানা লাগবে সেটা হচ্ছে একটা ফাংশন থেকে গেট কেমনে আঁকতে হয়, এবং এটার ভাইস ভার্সা, একটা গেট থেকে ফাংশন কেমনে আঁকতে হয়, একটা ফাংশন থেকে ট্রুথ টেবিল কেমনে আঁকতে হয়, এবং এটার ভাইস ভার্সা, একটা ট্রুথ টেবিল থেকে ফাংশন কেমনে আঁকতে হয়। এই যে এই দুইটা কনসেপ্ট জানলেই তুমি এই প্রশ্নটা, এবং সরলীকরণ, তিনটা কনসেপ্ট জানলেই তুমি এই প্রশ্নটা উত্তর করতে পারবা। এবং এই তিনটা কনসেপ্ট কিন্তু ফান্ডামেন্টাল। বাকি যে টাইপগুলো আছে ওই টাইপগুলো সলভ করতে গেলেও আমাদের এই তিনটা কনসেপ্ট কিন্তু লাগবে। সো এই তিনটা কনসেপ্ট জানলে তুমি এই টাইপের যে সৃজনশীলটা আসে সেটা উত্তর করতে পারবে। তারপর এখান থেকে আরেক টাইপের সৃজনশীল আসতে পারে। যেই টাইপের সৃজনশীল আসতে পারে সেটা হচ্ছে তোমার সার্বজনীন গেট। কি? সার্বজনীন গেট। সার্বজনীন গেট টাইপের যে প্রশ্নটা, সেটার গ নাম্বারে আসবে হচ্ছে তোমার সরলীকরণ, এবং ঘ নাম্বারে আসবে হচ্ছে ন্যান্ড বা নরে বাস্তবায়ন। ওকে, সরলীকরণ, এবং ঘ নাম্বারে আসবে হচ্ছে ন্যান্ড বা নরে বাস্তবায়ন। ঠিক আছে, ন্যান্ড বা নরে বাস্তবায়ন, এটা হচ্ছে তোমার এই টাইপের প্রশ্নটা। আরেকটা টাইপের সৃজনশীল আসতে পারে এখান থেকে, সেটা হচ্ছে অ্যাডার থেকে। ঠিক আছে, অ্যাডার থেকে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, ওকে, ফুল অ্যাডার বাস্তবায়ন। এবং আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে তোমার কাউন্টার থেকে, কাউন্টার অথবা ডিকোডার এনকোডার। এখন আসি কে কতটুকু ট্যাপ করবে। দেখো এই চারটা কিন্তু একসাথে আসবে না, চারটা সৃজনশীল। এই চারটা থেকে একটা, ভাগ্য ভালো থাকলে দুইটাও আসতে পারে। ওকে, এখন আসি কে কতটুকু ট্যাপ করবা এই জায়গা থেকে। সবার এতটুকু পড়া উচিত, এই যে ট্রুথ টেবিল থেকে ফাংশন থেকে ট্রুথ টেবিল থেকে গেট থেকে ফাংশন, এই জিনিসটা সরলীকরণ পর্যন্ত এটা সবার ট্যাপ করা উচিত, সবার পারা উচিত, সবার এই জিনিসটা পারা উচিত। কারণ এখান থেকে তোমার এই জায়গাতে সৃজনশীল উত্তর না করলেও, সৃজনশীল যদি এটা নাও আসে, এমসিকিউ অনেক কাজে লাগবে এই জিনিসটা। সো এইটুকু পার্ট সবার এটলিস্ট পড়া উচিত। তার মানে ডিজিটাল ডিভাইসের সরলীকরণ পর্যন্ত, এবং ফাংশন থেকে গেট থেকে ফাংশন থেকে ট্রুথ টেবিল থেকে ফাংশন, এই জিনিসগুলো পর্যন্ত সবার জানা উচিত, বেসিক বুলিয়ান অ্যালজেব্রা এবং এই টপিকগুলা। ঠিক আছে, এখান থেকে ইম্পর্টেন্ট যেটা, মানে সবচেয়ে বেশি আসার প্রবাবিলিটি কোনটা, প্রবাবিলিটি সবচেয়ে বেশি আসার এইটা, সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন। ঠিক আছে, সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন, এটার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, যে তোমাকে একটা উদ্দীপকে একটা ফাংশন দিয়ে দিবে, এটা সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, বা উদ্দীপকে একটা এক্সঅর গেট বলে দিবে বা এক্স নর গেট বলে দিবে, বলবো এটাকে ন্যান্ড বা নরে বাস্তবায়ন করো। মানে ন্যান্ড নরে বাস্তবায়ন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমার বোর্ডের সৃজনশীলের জন্য। সো ঘ নম্বরে তোমার ন্যান্ড নরের বাস্তবায়ন, এই দুইটা প্রশ্ন আসতে পারে কিন্তু। সো অনেক সময় এই টাইপের প্রশ্নে আর এই টাইপের প্রশ্ন মিলায় একটা প্রশ্ন দেয়। ঠিক আছে,
তোমাকে গ নাম্বারে বলবে সরলীকরণ, ঘ নাম্বারে বলবে ন্যান্ড নরে বাস্তবায়ন, অথবা গ নাম্বারে বলবে যে ফাংশনটা ট্রুথ টেবিল আঁকো, ঘ নাম্বারে বলবে যে তোমার সার্বজনীন গেট দিয়ে বাস্তবায়ন। তার মানে এতটুকু প্রশ্ন মিলায় তোমার একটা সৃজনশীল আসে। তার মানে এই পুরোটা সেগমেন্ট হচ্ছে একটা, এই পুরোটা সেগমেন্ট কিন্তু অনেকগুলা টপিক, বাট ছোট ছোট বুঝে বুঝে পড়লে তোমার খুব কম সময় হয়ে যাবে। আর এই অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? তার মানে এখান থেকে যে সৃজনশীলটা আসবে, হয় আসবে হচ্ছে হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, অথবা আসবে হচ্ছে সার্বজনীন গেটে বাস্তবায়ন, অথবা এগুলা মিলায় যে সরলীকরণ দিতে পারে একটা, ট্রুথ টেবিল থেকে গেট আঁকতে বলতে পারে একটা, এইটুকু মিলায় একটা প্রশ্ন দিতে পারে, ঠিক আছে? সো দুই টাইপের প্রশ্ন আসতে পারে। এখন যারা আগে থেকে পড়ে ফেলছো, তোমরা জাস্ট টপিকগুলো রিভিশন দিলেই পারবা, আর কিছু লাগবে না। এখান থেকে কম সৃজনশীল আসার প্রবাবিলিটি হচ্ছে, ভাগ্য খারাপ থাকলে আসে এখান থেকে কাউন্টার রেজিস্টার এবং এনকোডার ডিকোডার। এটা হচ্ছে যে বোর্ডের ভাগ্য খারাপ সেই বোর্ডে আসে। কাউন্টার থেকে একটা প্রশ্ন কোনো না কোনো একটা বোর্ডে আসবেই, ঠিক আছে? কাউন্টার থেকে একটা প্রশ্ন কোনো না কোনো একটা বোর্ডে আসবেই। যশোর বোর্ডে আসছে 2023 সালে, দিনাজপুর বোর্ডে আসছে 2024 সালে, এই বছর কোনো না কোনো একটা বোর্ডে আসবেই। সো যারা কাউন্টার জীবনেও পড়ো নাই, এই একটা সৃজনশীল তোমার বোর্ডে আসবে কিনা তুমি জানো না, সো এই ভরসায় কাউন্টার এখন পড়ার দরকার নেই, ঠিক আছে? সো কোনো না কোনো একটা বোর্ডে আসবে, তোমার বোর্ডে এসে গেলে তুমি স্কিপ করে ফেলবা। বাট তুমি যদি আগে পড়ে থাকো, ধরো আমার ওয়ান শট দেখছো বা আমার চ্যাপ্টার 3 এর প্লে লিস্টটা দেখছো, দেখে তুমি মনে করো কাউন্টার পড়ে ফেলছো একবার, তাইলে তুমি একবার রিভিশন দিবা, ঠিক আছে? তার মানে কাউন্টার জিনিসটা যদি তুমি আগে একবার নাও পড়ে থাকো, আমি বললাম কোনো না কোনো একটা বোর্ডে আসবে, বাট আগে যদি একবার নাও পড়ে থাকো বাদ দিয়ে দাও, বোর্ডে আসলে স্কিপ করবা, ঠিক আছে? আর তুমি যদি আগে পড়ে থাকো সেক্ষেত্রে আরেকবার পড়বা, জাস্ট রিভিশন দিবা। তার মানে তোমার প্রশ্ন আসার প্রবাবিলিটি এই জায়গা থেকে বেশি। হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, সার্বজনীন গেটে বাস্তবায়ন এবং হচ্ছে সরলীকরণ মিলায়, এই জায়গা থেকে তোমার প্রশ্ন আসার প্রবাবিলিটি বেশি, এখান থেকে প্রবাবিলিটি আসার কম, ঠিক আছে? বাট যারা আগে একবার পড়ে ফেলছো তারা একবার রিভিশন দিয়ে রাখো, কারণ কোনো না কোনো একটা বোর্ডে এখান থেকে প্রশ্ন চলে আসবে, একটা সৃজনশীল। এই দুইটা মিলে একটা সৃজনশীল চলে আসবে কোনো না কোনো একটা বোর্ডে, মিলে বা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি কোনো একটা বোর্ডে চলে আসবে। একটা বোর্ডে কাউন্টার থেকে আসবে, একটা বোর্ডে এনকোডার ডিকোডার থেকে আসবে। সো যদি আগে পড়ে থাকো, তুমি যদি পড়ে থাকো সেক্ষেত্রে একবার রিভিশন দিয়ে যাও। আর যদি জীবনেও পড়ো না এই টপিকগুলা, এখন একটা সৃজনশীল কোনো না কোনো একটা বোর্ডে আসবে, তোমার বোর্ডে আসবে কিনা তুমি জানো না, সো আসলে তুমি স্কিপ করে ফেলবা, ঠিক আছে? সো যারা একবার পড়ে ফেলছো তারা টপিকটা রিভিশন দাও, যারা পড়ো নাই তারা বাদ দিয়ে দাও। আর যারা পড়ো নাই, আগে এই ডিজিটাল ডিভাইসটা তোমরা এই যে এতটুকু কভার করবে, অ্যাটলিস্ট হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, সরলীকরণ, ন্যান্ড নট দিয়ে বাস্তবায়ন এবং বেসিক ট্রুথ টেবিল আঁকা, ফাংশন থেকে গেট আঁকা, এই জিনিসগুলো একটু শিখবা। সো প্রত্যেকটা জিনিস আমার এই ওয়ান শট ক্লাসগুলোতে কভার করা আছে। এখান থেকে ক নাম্বারে কি কি প্রশ্ন আসতে পারে? ক নাম্বারে এই গেট রিলেটেড তোমার কিছু প্রশ্ন আসবে। কি? এই যে এনকোডার কি, অ্যাডার কি, ইউনিভার্সাল গেট কি, সত্যক সারণী কি, লজিক গেট কি, রেজিস্টার কি, কাউন্টার কি, ফ্লিপ ফ্লপ কি, এই প্রশ্নগুলো তোমার এই জায়গাতে আসবে। মানে তোমার যেই টপিকগুলো তুমি পড়তেছো সেই টপিকগুলারই জাস্ট ডেফিনেশনটা, কারণ সত্যক সারণী তোমার পড়তেই হচ্ছে, ওটার ডেফিনেশনটা তোমার জাস্ট ক নাম্বারে চলে আসবে। লজিক গেট তোমার পড়তে হচ্ছে, ওটার ডেফিনেশনটা তোমার ক নাম্বারে চলে আসবে। ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট পড়তেই হচ্ছে, ওটার ডেফিনেশনটা তোমার ক নাম্বারে চলে আসবে। অ্যাডার তোমার পড়তেই হচ্ছে সৃজনশীলের জন্য, ওই অ্যাডার ওটার ক নাম্বারটা তোমার, মানে ওটার ডেফিনেশনটা তোমার ক নাম্বারে চলে আসবে। বুঝতে পারছো? তার মানে ক নাম্বারে আসবে তোমার হচ্ছে এই জিনিসগুলোর ডেফিনেশন, এখান থেকেই আসবে। পরীক্ষালে যায় দেখবা যে ক নাম্বারে ডিজিটাল ডিভাইসে যে প্রশ্নটা আসছে এই প্রশ্নগুলা থেকেই আসবে, এর বাইরে কোনো প্রশ্ন থেকে আসবে না। ওকে, ঠিক আছে। খ নাম্বারে কি কি প্রশ্ন আসবে? একদম বেসিক সরলীকরণের প্রশ্ন আসবে, একদম বেসিক বুলিয়ান অ্যালজেব্রা প্রশ্ন আসবে। তার মানে বুলিয়ান অ্যালজেব্রা এবং সরলীকরণ এখান থেকেই প্রশ্নটা আসবে, ঠিক আছে? বেসিক সরলীকরণ, এত বড়টা দিবে না। এই যে এটা ব্যাখ্যা করো, এটা ব্যাখ্যা করো, এটা ব্যাখ্যা করো, এটা কি হয়েছে বলো তো? অর অপারেশন হয়েছে সবগুলোর মাঝে, 1 + 1 + 1 অর অপারেশন হয়েছে, কারণ এটা বাইনারিতে যোগ করলে সেটা 1 1 হয়ে যেত, বাইনারিতে যোগ হয়নি, এটা অর অপারেশন হয়েছে। তারপর এখান থেকে এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, যে কোডের ডাটাকে আনকোডেড ডাটায় রূপান্তর, অর্থাৎ ডিকোডার যে হচ্ছে ডিকোড করে, কোডের ডেটাকে আনকোডেড ডাটায় রূপান্তর করে। তার মানে ডিকোডার নিয়ে একটু আলোচনা করবা। এবং এই জায়গাতে ন্যান্ড গেট দিয়ে অর কে বাস্তবায়ন, বা ন্যান্ড গেট দিয়ে এক্সঅর কে বাস্তবায়ন, ন্যান্ড গেট দিয়ে এন্ড কে বাস্তবায়ন, মানে যে কোনো একটা সার্বজনীন গেট দিয়ে কোনো না কোনো একটা গেটকে বাস্তবায়ন, এই টাইপের একটা প্রশ্ন খ নাম্বারে চলে আসতে পারে, ঠিক আছে? এটা হইতে পারে ন্যান্ড কে দিয়ে
তুমি অর কে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করবা, এক্সর কে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করবা, বা এক্সর কে নর দিয়ে বাস্তবায়ন করবা, যে কোনো একটা গেটের সার্বজনীন দিয়ে বাস্তবায়নটা তোমার এই খ নাম্বারে আসাটার চান্স অনেক বেশি। আর এমনিতে চান্স বেশি হচ্ছে এই ছোট্ট ছোট্ট সরলীকরণগুলা। ওকে, কয়েকটা প্রশ্ন দেখো তাইলেই বুঝবা। এই যে দেখো এটা কোন টাইপ মিলায় আসছে বলো তো। দেখো এখানে একটা কি দিছে, গেট দিছে, এখানে আরেকটা গেট দিছে, তার মানে গেট থেকে ফাংশন বানানো তোমার শিখতে হবে। গেট থেকে ফাংশন এবং সরলীকরণ, এটা আসছে গ নাম্বারে। এইটা নর দিয়ে বাস্তবায়ন, মানে সার্বজনীন দিয়ে বাস্তবায়ন, তুমি ফাংশনটা পাইছো নাকি সার্বজনীন দিয়ে বাস্তবায়ন, এটা হচ্ছে ঘ নাম্বারে। সিমিলার টাইপের প্রশ্ন তুমি তোমার পরীক্ষা হলে যাও দেখবা। তার মানে প্রথম টাইপটা থেকে সৃজনশীল আসলে, এই যে এই টাইপগুলো থেকে সৃজনশীল আসলে এইরকম ভাবে তোমার সৃজনশীল গুলো আসবে, দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারপর এই যে দেখো বাইনারি যোগ, বুলিয়ান যোগ এক নয়, ডিকোডার কি, এই প্রত্যেকটা জিনিস আমরা বলছি, এই প্রত্যেকটা জিনিস আসতে পারে। ডিকোডার কি, এনকোডার কি, এই ডেফিনেশন গুলা, এডার কি, কাউন্টার কি, ফ্লিপ ফ্লপ কি, এই ডেফিনেশন গুলা খুবই ইম্পর্টেন্ট ক নাম্বারের জন্য। প্রত্যেকটা টপিকের শুরুতে আমি ডেফিনেশন গুলো বলে দিছে। আরেকটা টাইপের প্রশ্ন কি, এই যে এইটাই ওই টাইপেরই আরেকটা টাইপের প্রশ্ন দেখো, ফাংশন বলে দিছে, তোমাকে এটা সরল করতে হবে, না সত্যক সারণী আঁকতে হবে, এবং সরলই করে বাস্তবায়ন করা সহজ হয়েছে এটা ব্যাখ্যা করতে হবে, মানে ঘ নাম্বারে এসে সরল করতে হবে। দেখছো একদম বেসিক টাইপটা থেকে কিন্তু তোমার এই সৃজনশীলটা আসতে পারে। ওকে, দেখো আর যদি অ্যাডার থেকে আসে, অ্যাডার থেকে আসলে তোমার প্রশ্ন আসবে এইরকম যে হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন এবং 1 এবং 2 এর সমন্বয়ে হাফ এডার বানানো সম্ভব। একটা হাফ এডার বাস্তবায়ন, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন, এই জিনিসটা তোমাকে বলছে। এখন এই জায়গাতে দিনাজপুর বোর্ড এবং যশোর বোর্ড, দুইটা বোর্ড, ঠিক আছে, কি কি বোর্ড, দিনাজপুর এবং যশোর, কারণ এই দুইটা বোর্ড আসলে শুরু করে, তারপর বাকি বোর্ড ফলো করে। সো এই দুইটা বোর্ডে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাডার, মানে 4 বিটের অ্যাডার নির্ণয় করা। 4 বিটের অ্যাডার, এখানে কিছুই না, এখানে তোমার একটা হাফ অ্যাডার শুরুতে থাকে, তারপর ফুল অ্যাডার, ফুল অ্যাডার, ফুল অ্যাডার, 4টা যদি বিট হয় 4টা করে তুমি 4টা বক্স আঁকবা। তারপর তুমি কি করবা, 2টা করে ইনপুট দিবা এবং একটার মধ্যে ঢুকাই দিবা, 2টা করে ইনপুট দিবা, একটার মধ্যে ঢুকাই দিবা, 2টা করে ইনপুট একটার মধ্যে ঢুকাই দিবা, 2টা করে ইনপুট একটার মধ্যে বের হয়ে যাবে, এরকম। তো তোমার 4 বিট যোগ করতে হয় কিভাবে, সেটার একটা সার্কিট, মানে সিকোয়েন্সিয়াল অ্যাডার বলে এটাকে, ওই সিকোয়েন্সিয়াল অ্যাডারটা তোমাকে আঁকতে হবে। সো এখানে তো আউটপুটও আসবে একটা, এদিক দিয়ে একটা আউটপুট আসবে, এখানে একটা আউটপুট আসবে, এখানে একটা, এখানে একটা। সো সিকোয়েন্সিয়াল অ্যাডার যেটা, সেই সিকোয়েন্সিয়াল অ্যাডারটা তোমাকে আঁকা শিখতে হবে। দিনাজপুর বোর্ড এবং যশোর বোর্ড, ওইটাও কিন্তু দেখাইছি ওয়ান শট ক্লাসের। অ্যাডারের মধ্যে তুমি পেয়ে যাবে হচ্ছে সেটা, এই যে দেখো এখানে নিচে লেখা আছে, হ্যাঁ এই যে দেখো তোমার অ্যাডার কোথায়, এই যে অ্যাডার, এই অ্যাডারের সবার শেষে দেখো আমি কিন্তু এক্সপ্লেন করে দিছি, ঠিক আছে। সো তুমি জাস্ট যে টপিকগুলো বলতেছি ওই টপিকগুলা এই ওয়ান শট ক্লাস থেকে তুমি জাস্ট দেখবা, আর কিছুই না। কি করবা, জাস্ট দেখবা, আর কিছুই না, এখানে ব্যাখ্যা করা আছে। সো দিনাজপুর এবং যশোর বোর্ড এই জিনিসটা দেখে রাখো, কারণ চলে আসতে পারে, ঠিক আছে। সো এই টাইপের সৃজনশীলগুলো আসবে, এবং ভাগ্য খারাপ থাকলে তোমার ডিকোডার থেকে আসতে পারে এবং ফ্লিপ ফ্লপ থেকে আসতে পারে, ঠিক আছে। সো যারা আগে একবার পড়ে ফেলছো তারা একবার রিভিশন দিয়ে রাখো, যারা পড়ো নাই তাদের জন্য এই জিনিসটা আসলে সৃজনশীল ডিরেক্ট স্কিপ করে ফেলবা, যারা আগে পড়ো নাই এই পর্যন্ত, ঠিক আছে। ওকে, ডান। সো আমাদের অধ্যায় 3 থেকে ঠিক এই প্রশ্নগুলো আসতে পারে। এখন দিকে অধ্যায় 4 থেকে কি প্রশ্ন আসবে, ঠিক আছে, একদম এক্সাক্ট প্রশ্নগুলো বলে দিব। 4 থেকে তোমার যেখান থেকে প্রশ্নটা সবচেয়ে বেশি আসবে সেটা হচ্ছে টেবিল। এই টেবিল থেকেই সৃজনশীল আসবে সবচেয়ে বেশি, মানে এখান থেকেই আসবে, এখান থেকেই আসবে, আর বাইরে কিছু থেকে আসবে না, টেবিল থেকেই আসবে, টেবিল থেকেই সৃজনশীলটা আসবে ম্যাক্সিমাম বোর্ডে। আর কিছু কিছু বোর্ডে তোমার হচ্ছে জাস্ট নর্মাল সুপসাব বা এই নর্মাল এগুলা এবং নর্মাল ওয়েবসাইটে কাঠামো এগুলা থেকে আসতে পারে। দেখো যাদের বোর্ডে টেবিল আসবে, এই টেবিল পড়তে গেলে বা টেবিলের ভিতর এগুলা ঢুকাইয়া দিবে, মানে শুধু টেবিল দিবে না, টেবিলের ভিতর অ্যাঙ্কর ট্যাগ বা টেক্সট ফরম্যাটিং বা লিস্ট ঢুকাইয়া দিবে। টেবিলের ভিতর এই লিস্ট বা অ্যাঙ্কর ট্যাগ বা ইমেজ এগুলা টেবিলের ভিতর ঢুকাবে যে বোর্ডে টেবিল আসবে। আর যে বোর্ডে টেবিল আসবে না, ওই বোর্ডে প্রশ্নটা একটু সহজ করছে, ওই বোর্ডে শুধুমাত্র সাদা সিধা লিস্ট, সাদা সিধা টেক্সট ফরম্যাটিং, সাদা সিধা অ্যাঙ্কর ট্যাগ ওইগুলো আসবে, ঠিক আছে। কিছু বোর্ডে একটু কঠিন করবে, মানে ম্যাক্সিমাম বোর্ডে একটু কঠিন করবে, টেবিলের ভিতর এগুলা দিবে, আর কিছু কিছু বোর্ডে টেবিলের বাইরে, টেবিল ছাড়া এগুলা দিবে। আর ক নাম্বারে প্রশ্ন আসবে তোমার ডেফিনেশন, ডোমেইন আইপি, এই টপিকটা খুব ভালো করে পড়বা, এখান থেকে খ নাম্বার প্রশ্ন আসবে, খ নাম্বার আসবেই, ডোমেইন এবং আইপি বা সার্ভার এই টপিকগুলা থেকে। ওকে, সো প্রত্যেকটা টপিক সুন্দর করে আমাদের যে ওয়ান শটটা আছে এই ওয়ান শটে তোমার হচ্ছে এক্সপ্লেন করা আছে, প্রত্যেকটা ডেফিনেশন তোমার কানে বাজবে, আমি তোমাকে বলে দিলাম, ঠিক আছে। প্রত্যেকটা ডেফিনেশন তোমার কানে বাজবে, তুমি জাস্ট ওয়ান শটটা একটু দেখো মনোযোগ দিয়ে, এমন ভাবে তোমাদের পড়াইছে পরীক্ষা হলে যা দেখবা নিজের মন থেকে লিখতে পারতেছো। সো এই জায়গাতে ডোমেইন আইপি প্রত্যেকটা জিনিস দেখো, ডোমেইন আইপি হোস্টিং,
তার মানে এই জায়গাতে সার্ভার, তারপর বিভিন্ন সংজ্ঞা, এই সংজ্ঞাগুলো এই জায়গাতে প্রথম 10 মিনিটের সংজ্ঞাগুলো খুবই ইম্পর্টেন্ট। সো ক নাম্বারে এই সংজ্ঞাগুলোই আসবে, এই যে এইগুলা পোর্টাল কি, ডাইনামিক ওয়েবসাইট কি, যে ওয়েবসাইটের কন্টেন্ট মানে প্রতিনিয়ত চেঞ্জ হয় সেটা ডাইনামিক ওয়েবসাইট। আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস হচ্ছে একটা নির্দিষ্ট ঠিকানা প্রত্যেকটা কম্পিউটারে, সেটাকে বলা হয় আইপি অ্যাড্রেস। ব্রাউজার কি, ব্রাউজার হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেখানে আমরা HTML বা ওয়েব পেজ ওপেন করে দেখতে পারি। সার্চ ইঞ্জিন কি, হাইপার লিঙ্ক কি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মানে হাইপার লিঙ্ক কি, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। আইপি অ্যাড্রেস কি বা ডোমেইন কি, এটার সাথে ডোমেইনও বলতে পারো, ডোমেইনও পড়া হয়ে যাবে এটার সাথে। ডোমেইন কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ক নাম্বারের জন্য। তার মানে ক নাম্বারের প্রশ্নটা, এই অধ্যায় থেকে যে প্রশ্নটা আসবে একটা সৃজনশীল, এখান থেকেই ক নাম্বারের প্রশ্নটা আসবে বাজি, ঠিক আছে। খ নাম্বারের প্রশ্নটা যেটা বলবো ওইটাই আসবে, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আসবে। আর বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এটা, আইপি এবং ডোমেইন নেমের মধ্যে সুবিধাজনক বা কোনটা পার্থক্য, কোনটা ভালো কোনটা খারাপ, মানে এই দুটার পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট। স্ট্যাটিক এবং ডাইনামিক, এই দুটার মধ্যে পার্থক্য, এই যে পরিবর্তনশীল তথ্যের ওয়েবসাইট মানে ডাইনামিক, তার মানে স্ট্যাটিক ও ডাইনামিক, এই দুটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই দুটার মধ্যে পার্থক্য স্ট্যাটিক ডাইনামিক। HTML একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় বা HTML একটা কেস সেন্সিটিভ নয়, এই প্রশ্নটাও খুবই খুবই ইম্পর্টেন্ট। মানে খ নাম্বারে যদি আসে, এই তিনটার মধ্যে থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। বাট একটা বোর্ডে এই ফন্ট অ্যাট্রিবিউট ব্যাখ্যা করতে দিবে, মানে সব বোর্ডে তো আর সেম খ নাম্বার প্রশ্ন আসবে না, বোর্ড তো অনেকগুলা। একটা বোর্ডে এই ফন্ট অ্যাট্রিবিউট কি এটা তোমাকে ব্যাখ্যা করতে বলবে, একটা বোর্ডে সার্ভার কি বা হোস্টিং কি এটার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে বলবে। আরেকটা বোর্ডে ডক টাইপ HTML, মানে HTML এর অংশ না কিন্তু লেখা জরুরি, এই প্রশ্নটা আসবে। তার মানে এই সবগুলা প্রশ্নই মোটামুটি আসবে, বাট এক একটা বোর্ডে। ওকে, তার মানে প্রত্যেকটা প্রশ্ন তুমি জাস্ট ওয়ান শট দেখে নাও। ওকে, তারপর কি কি টপিক পড়বা বললাম, পড়বা হচ্ছে এই টপিকগুলা মাস্ট। টেবিল পড়বা, টেবিলের ভিতর কিভাবে লিস্ট লিখতে হয় সেটা পড়বা, টেবিলের ভিতর কিভাবে ছবি যুক্ত হয় সেটা পড়বা, টেবিলের ভিতর কিভাবে সুপসাপ দিয়ে মনে করো যে A to the power B C এগুলো লিখতে পারো সেটা দেখবা। তার মানে সবগুলা টেবিলের ভিতরে অ্যাপ্লাই করা শিখবা, আলাদা আলাদা ভাবেও লেখা শিখবা। সো খুব সুন্দর করে ওয়ান শট ক্লাসে তোমাদের এই জিনিসগুলো বুঝাই দিছি। সো এই জায়গাতে টেবিলের মধ্যে আরো কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে তোমাকে পড়তে হবে, অ্যালাইনমেন্ট সম্পর্কে। মাঝে মধ্যে দেখবা যে একটা বক্সের ডান পাশে H, কোনোটার মধ্যে দেখবা যে তোমার বাম পাশে H। সো অ্যালাইন জিনিসটা সম্পর্কে বুঝতে হবে যে অ্যালাইনমেন্টটা কোথায়। সো ওইটা ওয়ান শট ক্লাসে দেখাইছি। তার মানে টেবিলটা খুব ভালো করে পড়বা, টেবিলের ভিতরে অন্য জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। দেখো সৃজনশীল প্রশ্নগুলো কেমন আসে। ক নাম্বারে তুমি দেখবা যে হাইপার লিঙ্ক কি বা অ্যাঙ্কর ট্যাগ কি, এই প্রশ্নগুলো আসবেই। ফ্রন্ট ট্যাগ ব্যাখ্যা করো, বলছিলাম আসবেই। আবার মনে রাখবা যখন একটা বক্স, মানে একটা বক্সের মধ্যে দেওয়া, এটা কিন্তু টেবিল নির্দেশ করে না। যখন একটা বক্স থাকে ওটাকে মনে করবা এটা একটা ওয়েব পেজ, এটা একটা কাগজ বোঝাচ্ছে, একটা ওয়েব পেজ বোঝাচ্ছে। সো তোমাকে কাজ করতে হবে, কোড লিখতে হবে শুধু ভিতরের টুকুর, কোড লিখতে হবে শুধু ভিতরের টুকুর, ঠিক আছে। কোড শুধু ভিতরের টুকুর লিখতে হবে। আমি আগেই বলছিলাম যে কিছু কিছু বোর্ডে সহজ করবে, তারা কি করবে, শুধুমাত্র তোমার সুপসাব, শুধুমাত্র অ্যাঙ্কর ট্যাগ, শুধুমাত্র লিস্ট দিয়ে প্রশ্ন করবে। আর কিছু বোর্ডে কঠিন করবে, তারা টেবিলের ভিতরে ওইগুলা ঢুকাবে, ঠিক আছে। বাট এইটার ক্ষেত্রে যদি একটা মাত্র বক্স থাকে, ওইটা আসলে টেবিল না, ভিতরে যে কন্টেন্টটুকু আছে সেই কন্টেন্টটুকুর জন্য তুমি জাস্ট কি করবা, কোড লিখবা। এখানে কি আছে, একটা লিস্ট আছে, এখানে কি আছে বলতো, সুপসাব দিয়ে কিছু একটা লিখতে হবে। তারপর এখানে H1 হেডিং ট্যাগ দিয়ে কিছু একটা লিখতে হবে, টেক্সট ফরম্যাটিং এর একটা প্রশ্ন। ওকে, এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করতে হবে, ঠিক আছে, যেহেতু ওয়েব পেজ 1 এ আমাকে পাঠাইতে হবে। সো এই জায়গাতে ওয়েব পেজ তৈরি করার জন্য HTML কোড লিখবা, মানে লিস্ট জিনিসটা যে তুমি শিখছো ওই লিস্টের একটা কোড লিখবা। এই জায়গাতে তুমি কি করবা, ওই যে ওয়েব পেজ 2 এর মতো তৈরি করার জন্য তুমি টেক্সট ফরম্যাটিং দিয়ে একটা কোড লিখবা, ঠিক আছে, নাইস। কি কি প্রশ্ন আসে দেখো, আইপি অ্যাড্রেস কি বলছিলাম আসবে, অ্যাঙ্কর ট্যাগ ব্যাখ্যা করো বলছিলাম আসবে, এ ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ, আইপি অ্যাড্রেস এগুলা ব্যাখ্যা করাটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আইপি অ্যাড্রেস বিশেষ করে অনেক ইম্পর্টেন্ট। উদ্দীপকের একের সাইটটির কাঠামোটি ব্যাখ্যা করো। সাইটটির একের কাঠামো বলছিলাম যে তোমার এই জায়গাতে কিছু কিছু বোর্ডে তোমার এই জায়গা থেকে প্রশ্ন করবে, টেবিল থেকে, কিছু কিছু বোর্ডে শুধুমাত্র এখান থেকে। আর এই যে ওয়েবসাইটের কাঠামো এই জিনিসটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, খ নাম্বারের জন্য। বাট কিছু কিছু বোর্ডে গ নাম্বারেও দিয়ে দেয়, গ নাম্বারেও কিছু কিছু বোর্ডে দেয়। তার মানে সব বোর্ডে তো আর একই প্রশ্ন হবে না, তাই না। তার মানে কোনো একটা বোর্ডে তোমার আসবে হচ্ছে ওয়েবসাইটের কাঠামো গ নাম্বারে, আর কোনো একটা বোর্ডে এই যে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। সো এই টপিকগুলো থেকে কি পড়বা, লিস্ট পড়বা, টেবিল পড়বা,
আর হচ্ছে টেক্সট ফরম্যাটিং, এই জিনিসগুলো পড়বা, অ্যাঙ্কর ট্যাগ আর ইমেজ ট্যাগ। ঠিক আছে, নাইস। দেখো প্রশ্নগুলো দেখলেই বুঝবা। তার মানে এই জায়গাতে সেম টাইপের প্রশ্ন আসতেছে, একটা টেবিল দিছে, ওই টেবিলটাই আমাকে বানাইতে হবে। দেখো টেবিলের ভিতর আবার ছবি যুক্ত করে দিছে, টেবিলের ভিতর আবার তোমার কি দিছে বলো তো, H1 ট্যাগ দিয়ে লিখছে, বাট এটা H1 দিয়ে না লিখলেও হবে। সো এই জিনিসটা তোমার শিখতে হবে। প্রত্যেকটা আমি সৃজনশীল অলমোস্ট সবগুলো সলভ করে দিছি ওয়ান শট গুলাতে। এই জায়গাতে দেখো দৃশ্যকল্প 1 একটা টেবিল দিছে, আরেকটা হচ্ছে একটা লিস্ট দিছে। তার মানে টেবিল এবং লিস্ট দুইটা জিনিস ব্যাখ্যা করবা। আর ক আর খ তো আগেই বলে দিছি যে সার্ভার কি এগুলো আসবে ফন্ট ব্যাখ্যা করতে বলবে, যেগুলা বলছিলাম ক আর খ ওইগুলা থেকে ক আর খ আসবে। ঠিক আছে, সো প্রত্যেকটা প্রশ্ন তুই পেয়ে যাবা হচ্ছে আমাদের ওয়ান শট ক্লাসে। এরপর আসো চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 এর সবচেয়ে ইম্পর্টেন্ট মানে সৃজনশীল আসবে তো দুইটা সৃজনশীলের দুইটা টাইপের সৃজনশীল আসতে পারে। একটা হচ্ছে লুপ টাইপ, ঠিক আছে, লুপ থেকে একটা সৃজনশীল আসবেই, ওকে, লুপ থেকে একটা সৃজনশীল আসবেই। আরেকটা হচ্ছে তোমার বেসিক ইফ এলস থেকে একটা সৃজনশীল আসবেই। বাট দুইটা লুপের জন্যই একটা কমন প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে একটা ফ্লোচার্ট বা একটা অ্যালগরিদম। ফ্লোচার্ট আমি তোমাদের বলে দিচ্ছি ঠিক কোন প্রশ্নটা আসবে, দাঁড়াও, ফ্লোচার্ট অথবা অ্যালগো। এই জায়গাতেও সেম, গ নাম্বারে ফ্লোচার্ট অথবা অ্যালগো, ফ্লোচার্ট অ্যালগরিদম আসবেই। আমি তোমাদের এক্সাক্ট বলে দিচ্ছি দুইটা সৃজনশীল কি কি প্রশ্ন আসবে। লুপ থেকে যে প্রশ্নটা আসবে এটা দুই টাইপের হইতে পারে। এক, তোমাকে একটা সিরিজ নির্ণয় করতে হবে, একটা সিরিজের যোগফল বা সিরিজকে প্রকাশ করতে হবে, ঠিক আছে, 1 + 2 + 3 এরকম একটা সিরিজ, বা 3 + 5 + 7 + সামথিং এরকম একটা সিরিজ। তারপর তোমাকে এই জায়গাতে 2 + 4 + 6 + সামথিং এরকম একটা সিরিজের যোগফল নির্ণয় করা, গুণফল নির্ণয় করা। মানে যোগফল যে নির্ণয় করতে পারে গুণফলও সে নির্ণয় করতে পারে, একই জিনিস। ঠিক আছে, এরকম একটা সিরিজের যোগফল বা বিয়োগফল বা গুণফল নির্ণয় করা শিখতে হবে। আমার জাস্ট ওয়ান শট ক্লাসটাই যায়ও, খুব কম সময়ে মাত্র মনে হয় 10 মিনিটে এই জিনিসটা এক্সপ্লেন করে দিচ্ছি। তো 10 মিনিটে তুমি একটা ঘ নাম্বারের মানে গ নাম্বারের পরে যে ঘ নাম্বার, ওই ঘ নাম্বারের জন্য তুমি এই যে লুপটা শিখে ফেলতে পারবা জাস্ট এতটুকু অংশের মধ্যেই। একটা লুপ জাস্ট কেমনে লিখতে হয়, এখানে প্রত্যেকটা সিরিজ আমি দেখাইছি যে সিরিজগুলা ভিন্ন রকম হইলে কি কি জাস্ট প্যারামিটার চেঞ্জ করলে হয়ে যাবে, জাস্ট ওই জিনিসটা দেখবা। ঠিক আছে, ওকে। তার মানে লুপ থেকে এক টাইপের প্রশ্ন আসতে পারে এরকম যে তোমার এগুলার যোগফল বা প্রকাশ। আরেক টাইপের সৃজনশীল খুবই ইজি, ওটা যদি আসে একদম খুশি হয়ে যাও, পরীক্ষা থেকে হাসি দিয়ে দিবা। কি প্রশ্ন? তোমাকে বলবে যে একটা লুপ থেকে অন্য একটা লুপে কনভার্ট করো, ফর কে হোয়াইলে কনভার্ট করো, বা ডু হোয়াইল কে ফরে কনভার্ট করো। এটা আসা মানে খুবই ইজি, মানে জাস্ট দেখে দেখে উত্তর করা, প্রশ্নের মধ্যেই উত্তর দেয়া আছে। তুমি জাস্ট ওয়ান শট ক্লাসের ওই জিনিসটা দেখে নিবা যে আসলে কোনটা কোন জায়গায় লেখা লাগে। 4টা অংশ আছে একটা লুপের, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে তোমার কি বলতো ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ওই 4টা অংশ ঠিক কই কই লেখা লাগে তুমি জাস্ট ওই জিনিসটা জানলেই এই টাইপের ঘ নাম্বারটা তুমি উত্তর করতে পারবা। তার মানে ঘ নাম্বারে দুই টাইপের প্রশ্ন থাকতে পারে, একটা সিরিজের যোগফল নির্ণয় করা বা গুণফল নির্ণয় করা বা সিরিজ প্রকাশ করা লেখা, আরেকটা হচ্ছে লুপ কনভার্সন। এটা আসলে হাসি দিয়ে দিবা, কারণ এটা সবচেয়ে সহজ। ঠিক আছে, যারা এতদিন প্রোগ্রামিং পড়ো নাই তারাও এই সৃজনশীলটা লিখতে পারবা যদি একটু কষ্ট করে ক্লাসটা করো। ঠিক আছে, আচ্ছা। আর ইফ এলস দিয়ে যে প্রশ্নটা আসবে এটার গ নাম্বারে তো দুইটার মধ্যে ফ্লোচার্ট বা অ্যালগরিদম লিখতে দিবে। এই যে যদি এই প্রশ্নটা আসে তাহলে উদ্দীপকে তো একটা কোড দিয়ে দিবে যে ওই কোডটাকে হোয়াইলে কনভার্ট করো, ওই কোডটারই একটা ফ্লোচার্ট লিখতে হবে গ নাম্বারে। ফ্লোটা মানে কোডটা ঠিক কেমন, এই যে এগুলার ফ্লোচার্ট অ্যালগরিদম তুমি যদি জানো তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, সিরিজগুলার ফ্লোচার্ট অ্যালগরিদম তুমি যদি জানো তাইলেই হয়ে যাবে। এই জায়গাতে সিরিজগুলার ফ্লোচার্ট অ্যালগরিদম এবং সিরিজগুলার একটা প্রোগ্রাম লেখা, তাইলেই তুমি একটা সৃজনশীলের গ ঘ 7 মার্কস উত্তর করতেই পারবা, মাস্ট, অবশ্যই উত্তর করতে পারবা। তারপর ইফ এলস থেকে যে প্রশ্নগুলো আসে, এটা এখানে যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে তোমার 3টা সংখ্যার মধ্যে এভারেজ। ঠিক আছে, এভারেজের জন্য বা তোমার ইভেন অডের জন্য একদম ইজি প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্ন অনেক ইজি, এখানে কোনো লুপ নাই, কিছু নাই। তারপর তোমার এ প্লাস নাকি এ মাইনাস সেটার যে প্রোগ্রামটা, সেটা মানে মার্কস ওয়াইজ তার র্যাঙ্ক অ্যাসাইন করা। তারপর হচ্ছে তোমার লিপ ইয়ার। ঠিক আছে, এখান থেকে প্রশ্নটা আসতে পারে। তার মানে এই প্রশ্নটা খুবই সহজ, এখানে তোমার লুপ আসে না, জাস্ট ইফ এলস এবং হচ্ছে তোমার লিপ ইয়ার বা 3টা সংখ্যা থেকে ছোট সংখ্যা বের করা বা 3টা সংখ্যা থেকে বড় সংখ্যা বের করা, এই প্রশ্নগুলা। ঠিক আছে, 3টা থেকে ছোট বড় এই প্রশ্নগুলো তোমার এই জায়গাতে আসে। ঠিক আছে, এখন তুমি যদি কিছু নাও পড়ো, তুমি যদি প্রোগ্রামিং এর ওয়ান শটটা দেখো, তুমি এই প্রশ্নটা ইজিলি উত্তর করতে পারবা যে ফরে কনভার্ট করবা, হোয়াইলে কনভার্ট করা এবং
লুপটার জন্য শিখবা এবং লুপের জন্য তুমি হচ্ছে ফ্লোচার্ট অ্যালগরিদম শিখবা। তাহলে একটা সৃজনশীল তুমি উত্তর এমনি করতে পারবা, মাস্ট। তুমি যদি আর কিছু নাও জানো, একটা সৃজনশীল তুমি উত্তর করতে পারবা অবশ্যই। জাস্ট এই জিনিসটা শিখে নিও। ওকে, এখন এখান থেকে ক আর খতে কি আসে? কতে তোমার কি আসবে? কতে খুবই সুন্দর সুন্দর প্রশ্ন আসে, প্রোগ্রামিং এর ইতিহাস থেকে প্রশ্নগুলো আসে, যে মানে ক খতে তোমার কতে এই প্রশ্নগুলো থেকেই কোনো একটা আসবে, কোনো না কোনো বোর্ডে এখান থেকেই আসবে। আমি তারপরেও এখান থেকে ইম্পর্টেন্ট কোনটা বেশি সেটা বলে দিব। মেশিন ভাষা কি, অ্যাসেম্বলি ভাষা কি, ভোলাটাইল মেমোরি কি, অনেক ইম্পর্টেন্ট। ভার্চুয়াল মেমোরি কি, অনেক ইম্পর্টেন্ট। কম্পাইলার কি, অনেক তোমার ইম্পর্টেন্ট। এর সাথে আসতে পারে অ্যাসেম্বলার কি, অ্যাসেম্বলি ভাষাকে যেটা মেশিন ভাষায় কনভার্ট করে সেটাকে বলা হয় অ্যাসেম্বলার। ঠিক আছে, অ্যাসেম্বলার কি লিখতেছে এটা, অ্যাসেম্বলার। ইন্টারপ্রেটার কি, ইন্টারপ্রেটার। এই প্রশ্নটা আসবে, ইন্টারপ্রেটার কি, অ্যাসেম্বলার কি, কম্পাইলার কি, কোনো না কোনো একটা প্রশ্ন আসবে। ডিবাগিং কি, এটা খুবই ভালো করে পড়বা, কত রকমের ডিবাগিং আছে সেটাও খুবই ভালো রকমের পড়বা, কত রকমের ভুল হইতে পারে। ঠিক আছে, একটা ভুল হচ্ছে সিনট্যাক্স ইরর, মানে তোমার ব্যাকরণগত ভুল। আরেকটা আছে তোমার কি লজিক্যাল ইরর কি। এই প্রত্যেকটা ইররের ডেফিনেশনটা তুমি ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। হেডার ফাইল কি বেশি ইম্পর্টেন্ট না, সুডোকোড কি ইম্পর্টেন্ট না, ফাংশন কি এটাও বেশি ইম্পর্টেন্ট না, সংরক্ষিত শব্দ কি এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, সি ভাষায় সংরক্ষিত শব্দ কি, কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা ইউজ করতে পারি না ভেরিয়েবলের নামের জন্য। সো এই ডেফিনেশন গুলা থেকেই কোনো না কোনো একটা ডেফিনেশন আসবে, যেগুলো অনশর্ট ক্লাসে এমন ভাবে বলছি তোমাদের একদম মনে থাকবে। খ নাম্বারের জন্য কই, খ নাম্বার গুলা কোথায়? খ নাম্বারের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, খ নাম্বারের জন্য এই যে সংরক্ষিত শব্দ বা বানানের মানে ভেরিয়েবলের নামের নিয়ম। ঠিক আছে, এই নামের নিয়মটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমাকে বলবে যে 1 নাম্বার এটা ভ্যালিড কিনা, এই নামটা আসল ভালো নাম কিনা ব্যাখ্যা করো। যা দেখবে এরকম একটা নাম দিয়ে প্রশ্ন আসছে খ নাম্বারে, যে এই নামটা এটা কি ভেরিয়েবলের নাম হিসেবে জাস্টিফাইড কিনা ব্যাখ্যা করো। সো এই জিনিসটা তোমার খুবই খুবই ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন খুবই খুবই ইম্পর্টেন্ট, প্লাস প্লাস আই এবং আই প্লাস প্লাস এটার মধ্যে পার্থক্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর তোমার হচ্ছে ভোলাটাইল মেমোরি এবং নন ভোলাটাইল মেমোরি, মানে তোমার হচ্ছে যেটা ভুলে যায় আর যেটা ভুলে না, স্থায়ী মেমোরি এবং অস্থায়ী, ওই দুটোর মধ্যে পার্থক্য। তার মানে স্থায়ী ও অস্থায়ী ওই দুটা মেমোরির মধ্যে পার্থক্য মেমোরির মধ্যে পার্থক্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তার মানে এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। কিছু কিছু বোর্ডে একটা এরের দিয়ে দিতে পারে, এরে থেকে প্রশ্ন আসে না। দেখো এরে থেকে কিন্তু কোনো সৃজনশীল আসে না, আমি কিন্তু লিখি না এরে টপিকটা। এরে থেকে আসে হচ্ছে তোমার খ নাম্বার একটা প্রশ্ন আসে কিছু কিছু বোর্ডে, যে এরের মধ্যে মানে এরে বলতে আসলে কি বোঝায়। আমি যদি বলি যে A5 4 এটা বলতে কি বোঝায়, এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সটা 5টা রো আছে 4টা কলাম আছে, যেখানে আমি প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে ভ্যালু অ্যাসাইন করতে পারবো, ভ্যালু রাখতে পারবো, অনেকটা ভেরিয়েবলের মতোই, বাট একটা গ্রিডে আমি ভেরিয়েবলটা দেখতেছি। একটা ম্যাট্রিক্সের মতো চিন্তা করতে পারো, ম্যাট্রিক্সের প্রত্যেকটা সেল হচ্ছে একটা ভেরিয়েবল, এইভাবে চিন্তা করতে পারো। তার মানে এখানে আমরা টোটাল কতগুলো মান রাখতে পারবো, 5 4 5 20টা মান রাখতে পারবো 20টা ঘরে। এই জিনিসটা ব্যাখ্যা করার সময় অনেক বোর্ডে আসে। এছাড়া আমাদের এই জায়গাতে তোমার খ নাম্বারের জন্য মানে অনুধাবনের জন্য আর তেমন কোনো প্রশ্ন আসবে না। অনুধাবনের জন্য এই প্রশ্নগুলো আসবে, এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি জাস্ট ওয়ান শটটা দেখলেই তুমি পেয়ে যাবে। এখন সৃজনশীলটা দেখো, যেমনটা বলছিলাম, তোমাকে একটা সিরিজ দিয়ে দিবে, এই সিরিজের যোগফল নির্ণয় করার জন্য একটা অ্যালগরিদম লেখো, ওটার জন্য একটা সি ভাষা একটা প্রোগ্রাম লেখো। এখন এটার মধ্যে কোন লুপ ইউজ করবো এটা তোমার ইচ্ছা। সো ফর লুপটা ইউজ করো, ফর লুপটা ইজি। ঠিক আছে, ফর লুপটা ইউজ করো। মেশিন ভাষা কি, সি ভাষা একটা কেস সেনসিটিভ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় যা দেখবা এটা চলে আসছে। হয় কোন সৃজনশীল আসবে সি ভাষা একটা কেস সেনসিটিভ এটা ব্যাখ্যা করো, অথবা কোন সৃজনশীল আসবে HTML একটা কেস সেনসিটিভ না এটা ব্যাখ্যা করো। সো এই প্রশ্নটা কোনো না কোনো বোর্ডে যা দেখবা আসছেই। ওকে, ঠিক আছে, দেখছো এটা হচ্ছে প্রথম টাইপ। দেখো এইটারই সেম প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন, তোমার জাস্ট ওই সিরিজটা জায়গায় সিরিজটা চেঞ্জ হয়েছে, কোড একদম সেম, জাস্ট চেঞ্জ হবে হচ্ছে তোমার যে জায়গায় যোগ করতেছিল ওই জায়গায় গুণ করবা, আর যেই জায়গায় হচ্ছে তোমার শুরু হচ্ছিল ওটা শুরু হচ্ছিল কত থেকে, 9 থেকে, এটা শুরু হবে 1 থেকে। ঠিক আছে, এবং ওইখানে প্রতিবার 9 স্কোয়ার যোগ করতেছিল, এখানে প্রতিবার জাস্ট ওই আইটাই যোগ করবা, জাস্ট ওই মানটাই গুণ করবা আর কি। সো এটার জন্য একটা ফ্লোচার্ট আঁকবা,
এবং এটার জন্য একটা সি প্রোগ্রাম লিখবা। দেখো স্থায়ী এবং অস্থায়ী মেমোরির পার্থক্য, ডিবাগিং কি, এই প্রশ্নগুলোই আসবে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না, যেগুলো বলছি ওইগুলোই আসবে। এরকম প্রশ্ন দেখলে খুশি হয়ে যাবা, কোনো না কোনো একটা বোর্ডে আসবেই, এবং যেই বোর্ডে আসবে তারা হাতে আসমান লাগুন ফাইছো। ঠিক আছে, একটা কোড দিয়ে দিবে, বলবে এই ফর লুপটাকে হোয়াইল লুপে কনভার্ট করো। এটা খুবই ইজি, খুবই ইজি, হোয়াইল লুপে কনভার্ট করো। এবং এটার জন্য একটা অ্যালগরিদম লেখো। কম্পাইলার কি, সি ভাষায় ফাংশন আবশ্যিক, সি ভাষা ফাংশন ওয়াইজ কাজ করে। সো এই জিনিসগুলো ব্যাখ্যা করতে হবে, যেটা ওয়ান শটে তোমাদের দেখাইছি। ঠিক আছে, সো এই প্রশ্নটা মনে হয় না এই বছর আসবে। সো এই প্রশ্নগুলা তোমাদের আসবে, টাইপটা বুঝছো? এখন এখন বিশেষ দ্রষ্টব্য ফর যশোর বোর্ড বা দিনাজপুর বোর্ড, যেগুলোতে কঠিন প্রশ্ন আসে। ঠিক আছে, যশোর বোর্ড বা দিনাজপুর বোর্ড, তারা স্পেশালি ইফ গো টু স্টেটমেন্টটা পড়বা। ঠিক আছে, মানে ইফ গো টু দিয়েও আমরা লুপ বানাইতে পারি। সো এইটা দিয়ে কেমনে লুপ বানাই এই জিনিসটা দেখবা। ঠিক আছে, কোন কোন বোর্ড? যশোর বোর্ড, দিনাজপুর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড, তিনটা বোর্ড দেখবা। যশোর, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লাও দেখতে পারো, মাঝে মধ্যে কুমিল্লাতেও ঝামেলা করে। তার মানে এই চারটা বোর্ড ইফ গো টু স্টেটমেন্টটা দেখবা, বাকি বোর্ড দেখার তেমন প্রয়োজন নাই। ঠিক আছে, তোমার যদি মনে হয় তোমার বোর্ডে ঝামেলা করতে পারে, সেক্ষেত্রে তুমি দেখতে পারো। এটা সব বোর্ডে আসবে না, কোনো না কোনো একটা বোর্ডে আসবে, বাকি সব বোর্ডে আসবে না। ঠিক আছে, বুঝছো? তার মানে এইরকম প্রশ্ন আসলে তুমি খুশি হয়ে যাবা। তোমাকে একটা লুপ দিবে, জাস্ট বলবে এটা হোয়াইলে কনভার্ট করো, ভাই দেখে দেখে উত্তর করা যায়, এটা অনশনে দেখাইছি। সো খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। এটার তোমার কি, এটা কি, তার গঠনটা দেখাও। তার গঠন তুমি মূলত একটা ফ্লোচার্ট দিয়ে দেখাবা। ফ্লোচার্ট আঁকতে তোমাকে বলছে, কিওয়ার্ড কি বা সংরক্ষিত শব্দ কি তোমাদের বলছে, এটা আসবে, এবং একটা ছোট্ট স্টেটমেন্ট দিয়ে তোমাকে মাঝে মধ্যে এক্সপ্লেন করতে বলতে পারে যে এটা কি হইতেছে, এখানে ব্যাখ্যা কর। ঠিক আছে, তার মানে আইসিটি চ্যাপ্টার 5 থেকে যে দুটো সৃজনশীল আসবে, এই টাইপগুলা থেকে আসবে। লুপ থেকে আসলে ওই রকম, আর লুপ ছাড়া বেসিক প্রশ্ন আসলে এরকম। এখানে কি বলছে, এই কন্ডিশনগুলোর উপরে তোমাকে গ্রুপ অ্যাসাইন করতে হবে। তার মানে ইফ এলস দিয়ে প্রোগ্রাম লিখতে হবে, একটা ইফ এলস দিয়ে একটা প্রোগ্রাম লিখতে হবে। অনেকটা যেরকম ভাবে এ প্লাস, এ মাইনাস, তারপর এটা অ্যাসাইন করতে না, ওই প্রোগ্রামটার মতোই একদম সেম, ওইটার মতোই একদম সেম। যে তুমি প্রথমে ইফ দিবা, তোমার এনটা যদি 1 থেকে বড় হয়, তুমি প্রিন্টএফ দিয়ে দিবা গ্রুপ সি। এলস ইফ তুমি দিবা যে তোমার এই এনটা, এটা যদি 50 থেকে বড় হয়, না 51 থেকে, মানে 50 থেকে বড় মানে 51 থেকে, তুমি বলবা এটা গ্রুপ বি। তারপর এলস এর মধ্যে তুমি বলে দিবা যে তোমার এটা যদি মানে এলস এর মধ্যে তো কন্ডিশন হয় না, তুমি বলে দিবা এটা গ্রুপ এ। খুবই ইজি, জাস্ট এইটুকু কন্ডিশনটা তুমি দিলেই হলো। এনটা রিসিভ করবা স্ক্যানএফ দিয়ে, এইটুকু তোমার প্রোগ্রামটা লিখে দিলেই পুরোটা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে প্রোগ্রামিং থেকে যে দুইটা সৃজনশীল আসবে, পারবো? আশা করি পারবো, তাই না? বলো তো কমেন্টে, আশা করি পারবো। জাস্ট এই লুপটা ভালো করে পড়বা, এই লুপটা লেখা ভালো করে শিখবা, লুপের ফ্লো চার্ট অ্যালগরিদমটা শিখবা। আর কোনগুলো আসবে আমি তো বলেই দিলাম। সো ওয়ান শট ক্লাসটা জাস্ট মনোযোগ দিয়ে করবা, তাইলে এই প্রত্যেকটা জিনিসই কভার হয়ে যাবে, প্রত্যেকটা জিনিসই কভার হয়ে যাবে, প্রত্যেকটা জিনিসই কভার হয়ে যাবে। ওকে, এই যে দেখো এরকম প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে বেসিক টাইপ, মানে 2 নাম্বার টাইপের সৃজনশীলটা। তোমাকে একটা কি দিয়ে দিবে বলতো, একটা অ্যালগরিদম দিয়ে দিছে, এটার ফ্লো চার্টটা লিখতে হবে, এটার অ্যালগরিদমটা জন্য একটা ফ্লো চার্ট এবং একটা প্রোগ্রাম লিখতে হবে, জাস্ট একটা লিপ ইয়ারের জন্য। আমি বলছিলাম লিপ ইয়ারের প্রোগ্রামটা ইম্পর্টেন্ট। 3টা সংখ্যা থেকে ছোট সংখ্যা, লিপ ইয়ারেরটা, এ প্লাস এ মাইনাস এর প্রোগ্রামটা। সো এই 3টা প্রোগ্রাম খুব মনোযোগ দিয়ে পড়বা। দেখো কিওয়ার্ড কি, সি ভাষা কেস সেনসিটিভ, বারবার বলতেছি, আসবেই প্রশ্ন, এগুলো আসবেই। এখন আসো অধ্যায় 2। অধ্যায় 2 এর খুবই ইজি প্রশ্ন আসে। ঠিক আছে, অধ্যায় 2 এর সৃজনশীলটা আসবে দুইটা সৃজনশীল আসবে 2 জায়গা থেকে। একটা হচ্ছে এই মাধ্যম থেকে, এই মাধ্যম অথবা মেথড, এই দুটা মিলায় আসবে একটা সৃজনশীল। অধ্যায় 2 থেকে 2টা সৃজনশীল আসবে, এন্ড এই অধ্যায়টা খুবই সহজ, খুবই সহজ। আমার জাস্ট 2 ঘন্টার একটা সৃজনশীল আসে, মানে ওয়ান শট আছে, ওটা দেখলেই তোমার হয়ে যাবে। 2টা সৃজনশীল এই 2 জায়গা থেকে আসবে, 2টা সৃজনশীল এই 2 জায়গা থেকে আসবে। সো টপোলজি জিনিসটা থেকে আসার পসিবিলিটি অনেক বেশি, অনেক বেশি। আর এই দুটো থেকে মাধ্যম থেকে আসার পসিবিলিটি অনেক বেশি। বাট এই মেথডটা তোমাকে খুব ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে খ নাম্বারের প্রশ্ন আসে। মেথডের মধ্যে কি আছে, সিরিয়াল, প্যারালাল, তাই না? সিরিয়াল, তারপর প্যারালাল, এই জিনিসগুলো ভালো করে পড়বা। সিরিয়াল, প্যারালাল, এবং সিরিয়ালের মধ্যে আরো কিছু ভাগ আছে, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, আইসোক্রোনাস। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে খ নাম্বার প্রশ্ন আসেই, এবং তোমার এই জায়গা থেকে সৃজনশীল আসতে পারে। আর মাধ্যম থেকে কি কি প্রশ্ন আসবে, তোমাকে বলবে 2টা তার, একটা হচ্ছে তোমার টুইস্টেড পেয়ার, একটা ফাইবার অপটিক্স, 2টার মধ্যে কোনটা ভালো ব্যাখ্যা করো। তোমাদের এই ওয়ান শট ক্লাসটার মধ্যে এমন ভাবে জিনিসটা এক্সপ্লেন করছি, বিশ্বাস করো আর না করো, জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, এমন ভাবে তোমাদের এই জায়গাতে সুবিধা অসুবিধাগুলো এক্সপ্লেন করছি, মানে
তুমি চেষ্টা করেও ভুলতে পারবে না, বিশ্বাস করো, চেষ্টা করেও ভুলতে পারবে না। এমন ভাবে তোমাদের পার্থক্যগুলা লিখে লিখে দেখাইছি, তুমি চেষ্টা করেও ভুলতে পারবে না। সো এই পার্থক্যটুকু মনে রাখবা, একটা সৃজনশীল ডান, জাস্ট এই যে এই পেজটা মনে রাখলেই। তারপর এই জায়গাতে এই যে তোমার টপোলজি গুলা এমন ভাবে তোমাদের এক্সপ্লেন করছে, এই যে এই জায়গাতে এমন ভাবে তোমাদের এক্সপ্লেন করছে, এই 10টা প্রশ্নের উত্তর জানবা, একটা সৃজনশীল ডান। তাহলে জাস্ট এতটুকু আর এতটুকু দেখা মাত্রই তুমি এই যে মাধ্যমের প্রশ্নটার উত্তর করতে পারতেছো যে সৃজনশীলটা, টপোলজির প্রশ্নের উত্তর করতে পারতো ওই সৃজনশীলটা। সো এই টপিক দুটা অবশ্যই অবশ্যই দেখবা। এন্ড নেটওয়ার্কিং থেকে তোমার কিছু ক আর খ প্রশ্ন আসবে। ওকে, যে তোমার সুইচ কি, হাব কি, হাব এবং সুইচের মধ্যে পার্থক্য, এগুলো আসবে তোমার এই বাকি টপিকগুলো থেকে, স্পিড বা মোড এবং নেটওয়ার্কিং থেকে। মেইন সৃজনশীলটা আসবে হচ্ছে মাধ্যম এবং টপোলজি থেকে, মেথড থেকেও আসতে পারে কোনো একটা বোর্ডে। ঠিক আছে, সো এই 3টা টপিক খুবই মনোযোগ দিয়ে পড়বা, মাধ্যম, টপোলজি এবং মেথড। ওকে, তোমার ওয়ান শটে যাইলেই দেখবা। বলছিলাম নেটওয়ার্কিং থেকে তোমার কি আসবে বলতো, এই ক নাম্বার গুলো আসবে, ব্লুটুথ কি, ইনফ্রারেড কি, রাউটার কি, সুইচ কি। এখানে আরো প্রশ্ন আসতে পারে যে কি বলতো, হাব কি, হাব কি। তারপর আরো কি প্রশ্ন আসতে পারে, নিক, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নিক কার্ড কি, মানে যে ডিভাইস গুলো আছে ওই ডিভাইস গুলোর প্রশ্ন আসতে পারে। সার্ভার কি, সার্ভার কি। তার মানে এই প্রত্যেকটা প্রশ্ন তোমার খুবই ইম্পর্টেন্ট ক নাম্বারের জন্য, এর বাইরে কিছু আসবে না। এখান থেকে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ব্যান্ডউইথ কি বা মাধ্যম কি, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বেশি। সুইচ কি, এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বেশি। ক নাম্বারে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে। খ নাম্বারে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে এই যে অপটিক্যাল ফাইবার ইএমআই মুক্ত, অপটিক্যাল ফাইবারে আলোর গতিতে, ঠিক আছে, আলোর গতিতে ডাটা ট্রান্সফার হয়, ব্যাখ্যা করো আলোর গতিতে। এই প্রশ্নটা কোনো না কোনো একটা বোর্ডে যায় দেখবা চলেই আসছে। অপটিক্যাল ফাইবার সম্পর্কে তুমি যদি পড়ো এখানে সৃজনশীলের জন্য, তুমি এখানে খ নাম্বার প্রশ্ন ইজিলি উত্তর করতে পারবা। ঠিক আছে, হাব এবং সুইচের তুলনামূলক পার্থক্য, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ক্লাউড কম্পিউটিং, এটা ব্যাখ্যা করতে হবে। ব্লক আকারে মানে সিনক্রোনাস পড়তে গেলে এটা হয়ে যাবে অলরেডি, ব্লক আকারে এটা ট্রান্সফার হয়, ওই টপিকটা পড়তে গেলে এই টপিকটা পড়া হয়ে যাবে, সো তুমি এমনি উত্তর করতে পারবা। ইন্টারনেটের গতি যন্ত্রপাতি মাধ্যমের উপর নির্ভরশীল, এই জিনিসটা ব্যাখ্যা করবা খুব সুন্দর করে। এই জিনিসটাও ওই সৃজনশীলের জন্য ওই মাধ্যম পড়লে অটোমেটিকলি কভার হয়ে যাবে। তার মানে এখান থেকে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই তোমার খ নাম্বার প্রশ্নটা আসবে। ঠিক আছে, দেখো সৃজনশীলগুলা কেমন আসে। উদ্দীপকে আইসিটি স্যার ব্লক আকারে ডেটা আদান প্রদান করছিল, মানে এইটা সৃজনশীল একটু বর্ণনামূলক হয় আর কি। তারপরে এই জায়গাতে একটা কেবল দিয়ে আলোর গতিতে ট্রান্সফার হয়, এরকম মানে ফাইবার অপটিক্স নিয়ে আলোচনা করা হয়েছে। উদ্দীপকের ট্রান্সমিশন মেথডের মধ্যে কোনটির দক্ষতা বেশি, তার মানে এখানে তোমার কোনটা কোনটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা করছে বলতো। একটা হচ্ছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, মানে তোমার অ্যাসিনক্রোনাস, আর একটা হচ্ছে ব্লক বাই ব্লক মানে সিনক্রোনাস। সো অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস পড়লেই তুমি এটা পেরে যাবা, বলছিলাম কোনো কোনো বোর্ডে মেথড থেকে প্রশ্ন আসতে পারে। সো অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস পারলে এটা তুমি পেরে যাবা। এই যে ফাইবার অপটিক্স এর গঠন নিয়ে আলোচনা করবা। সো খুব সুন্দর করে তোমাদের ওয়ান শট ক্লাসে দেখাইছি। তারপরে এই জায়গাতে দেখো দুইটা কেবল, একটা হচ্ছে ফাইবার অপটিক্স, আরেকটা হচ্ছে তোমার কি বলতো, আরেকটা হচ্ছে তোমার তোমার কোএক্সিয়াল কেবল। দুটার মধ্যে কোনটা ভালো ব্যাখ্যা করতে হলে ইজিলি তোমার ওই জায়গাতে জাস্ট একটা পেজ তুমি দেখবা, এনাফ। উদ্দীপক একের কেবলটির গঠন ব্যাখ্যা করো, তোমার কোএক্সিয়াল কেবলের গঠন ব্যাখ্যা করতে হবে। ওকে, বলছিলাম এই ডেফিনেশনগুলো ইম্পর্টেন্ট, গেটওয়ে কি, নিক কার্ড কি, রাউটার কি, সুইচ কি, হাব কি, এই ডেফিনেশনগুলো পড়বা, তাইলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, ওকে নাইস। তারপর টপোলজি থেকে প্রশ্ন আসবে বলছিলাম। সো টপোলজির জিনিসটা একটু দেখার কারণে তুমি যদি একটু মাত্র দেখো তাইলেই তুমি একটা সৃজনশীল উত্তর করতে পারবা। সুইচ কি, প্রোটোকল বলতে কি বোঝায়, সো এইগুলা তোমার প্রশ্ন আসতে পারে। সো সুইচ কি বা হাব এবং সুইচের পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি পরীক্ষা হলে যা দেখবা চলে আসছে। ঠিক আছে, সো এই টপিকগুলো অবশ্যই অবশ্যই মানে ইম্পর্টেন্ট দিয়ে দেখবা। ঠিক আছে, ওকে ডান। আর প্রথম অধ্যায় থেকে আমাদের যে জিনিসগুলো পড়তে হবে, এই যে টপিকগুলো আছে, এই প্রত্যেকটা টপিক থেকে মিক্সড ভাবে প্রশ্ন আসে। এই প্রত্যেকটা টপিকই হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন। রোবোটিক্স, এআই, ন্যানো টেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স, ক্রায়োসার্জারি, এই প্রত্যেকটা টপিকে হচ্ছে তোমার বর্ণনামূলক। এই প্রত্যেকটা টপিক তুমি জাস্ট রিডিং পড়বা একবার, তাইলে তুমি সৃজনশীলটা উত্তর করতে পারবা। ওকে, আর এই জায়গাতে ইম্পর্টেন্ট যদি আমি বলে দেই, এই যে ক্রায়োসার্জারি এবং হচ্ছে তোমার ভার্চুয়াল রিয়ালিটি এবং এআই, এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, কারণ এই জিনিসগুলো তোমার ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে রোবোটিক্স চলে আসে আর কি। সো তোমার এই টপিকগুলো থেকে ইদানিং বেশি কাজ হচ্ছে, এই জন্য এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, ভার্চুয়াল রিয়ালিটি, ক্রায়োসার্জারি। ঠিক আছে, সো এই টপিকগুলো একটু মনোযোগ দিয়ে করবা। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? সো আশা করি এই সাজেশনটা তোমাদের অনেক কাজে লাগছে, তাই না? যদি সেশনটা ফলো করো এবং প্রত্যেকটা ক্লাস মনোযোগ দিয়ে করতে পারো, মানে ওয়ান শট যে ক্লাসগুলা, এই 4টা ক্লাস যদি মনোযোগ দিয়ে করতে পারো,
তোমার আর কোনো সমস্যা থাকবে না আইসিটিতে, আমি গ্যারান্টি দিচ্ছি। এই 4টা ক্লাস যদি মনোযোগ দিয়ে করতে পারো কোনো সমস্যা থাকবে না। সো আশা করি একটা ব্রড আইডিয়া পাইছো তোমার প্রশ্নটা কেমন আসবে। সো তুমি জাস্ট এই টপিকগুলো ধরে ধরে এখান থেকে ক্লাসটা করো, দ্যাটস ইট। একটা অধ্যায় ধরো, একটা অধ্যায় পড়ো, ওকে? টপিকগুলো ধরো, টপিকগুলো পড়ো, ওকে? সো এখান থেকেই তোমার সৃজনশীল আসবে, এখান থেকেই তোমাদের সৃজনশীলটা আসবে। সো আশা করি এই ক্লাসটা তোমাদের অনেক কাজে লাগছে, তাই না? বলো তো, ক্লাসটা তোমাদের অনেক কাজে লাগছে। সো অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে তোমার আর কি কি ক্লাস লাগবে। তোমার কি বোর্ড সিকিউ সলভ লাগবে, বোর্ড এমসিকিউ সলভ লাগবে? আজকে ক্লাসে কিন্তু আমরা বোর্ডের সিকিউতে কি কি আসবে সেই প্রত্যেকটা জিনিস উত্তর করছি, ঠিক আছে? সো অলমোস্ট সিকিউতে তুমি 50-50 পাওয়ার মতো কিভাবে কি পড়া উচিত সেটা তোমাকে বলছি। সো এতটুকু তুমি যদি পড়তে পারো সিকিউতে 50-50 পাবা, এবং এতটুকু পড়তে পারলে তোমার এমসিকিউতেও 25টা থেকে অলমোস্ট 15টা থেকে বেশি কারেক্ট হয়ে যাবে। এখন তোমাদের আর কি কি লাগবে আমাকে কমেন্টে জানাও, এই ভিডিওর কমেন্টে, যে ভাইয়া এটা লাগবে, এটা লাগবে, আমাদের বোর্ড সিকিউ সলভিং ক্লাস লাগবে, বোর্ড এমসিকিউ সলভিং ক্লাস লাগবে, যা যা লাগবে তোমাদের কমেন্টে জানাও। আমি খুব দ্রুত রেডি করে দিব কালকে পরশুর মধ্যে, ঠিক আছে? কারণ আইসিটি পরীক্ষা তো 7 তারিখ, দেরি আছে এখনো। যা যা লাগবে আমার কমেন্টে জানাও, যা যা লাগবে, ঠিক আছে? আমি আসি। আইসিটিতে নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমার, তোমার দায়িত্ব হচ্ছে এই ওয়ান শট ক্লাসগুলো করা। 4টা ওয়ান শট ক্লাস মাস্ট, 4টা ক্লাস করা মাস্ট। এখন 3 নাম্বার অধ্যায়টা তো বড়, বাট আমি কিন্তু তোমাকে ছোট করে দিছি যে কোন কোন জিনিসটা পড়বা, ঠিক আছে? কোন কোন জিনিসটুকু পড়া উচিত, ওকে? সো জাস্ট তোমার কাজ হচ্ছে ওয়ান শট গুলা করা এন্ড ভাইয়ের কথাগুলো শোনা। দেখবা যে এনাফ আইসিটিতে ফুল মার্কস পাওয়ার জন্য। দেখবা যে ওয়ান শট ক্লাসগুলো তুমি যদি করো কানের মধ্যে বাজবে পড়া। সো আমাদের সৃজনশীলে 50 পাওয়ার মতো সাজেশন আমাদের আই গেস হইছে। আর কি কি লাগবে জানো? বোর্ড এসিকিউ সলভ, এমসিকিউ সলভ বা কি জানো, ঠিক আছে? তো তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে তোমাদের 25 ব্যাচের জন্য আমার একটা অ্যাডমিশন ব্যাচ আছে। দেখো এই যে চ্যাপ্টার 1 এর প্রশ্নগুলো এগুলা থেকে আসে। সো তোমাদের 25 ব্যাচের জন্য আমাদের একটা ফিজিক্স, মানে আমার পার্সোনাল ফিজিক্স একটা অ্যাডমিশন ব্যাচ আছে, যে অ্যাডমিশন ব্যাচে আমি একা তোমাদের পুরো ফিজিক্সটা পড়াবো, যা যা প্রয়োজন ভার্সিটি অ্যাডমিশনের জন্য এবং ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য। সো ওই ব্যাচে 2 লেয়ারের ক্লাস হবে। 1 লেয়ারের ক্লাসে আমরা ভার্সিটির জিনিসটা কভার করব, আর 1 লেয়ারের ক্লাসে ইঞ্জিনিয়ারিং টপিকগুলো কভার করব। মনে করো ভেক্টর অধ্যায় 4টা ক্লাস, প্রথম 2টা ক্লাস আমরা ভার্সিটিতে যা যা আসতে পারে সব পড়বো, পরের 2টা ক্লাসে আমরা ইঞ্জিনিয়ারিং এ যা যা আসতে পারে তা পড়বো, ঠিক আছে? সো যাদের শুধু ভার্সিটিটা প্রয়োজন তোমরা প্রথম 2টা ক্লাস করলেই হয়ে যাবে, আর যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট তোমরা 4টা ক্লাস করলেই তোমাদের পুরোটা কভার হয়ে যাবে, ঠিক আছে? সো যাদের যতটুকু দরকার তোমরা ততটুকু খুব গুছায় পড়তে পারবে, এবং প্রত্যেক ক্লাস আমাদের অ্যাপে হবে। সো এই ব্যাচটাতে যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যেতে পারো। গত বছর অলমোস্ট আমার ব্যাচে 1100+ মানুষজন যুক্ত ছিল, ঠিক আছে? সো এইবারও নাম্বারটা অনেক বাড়বে, এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সো এইবার অলরেডি আমাদের কোর্সটা যে লঞ্চ হয়েছে, অলরেডি প্রায় 150 জনের উপরে ভর্তি হয়ে গেছে। তুমি জাস্ট এইচএসসি ক্র্যাকার্স এটা গুগলে যেয়ে লিখবা, ঠিক আছে? তুমি জাস্ট গুগলে যেয়ে লিখবা এইচএসসি ক্র্যাকার্স, এইচএসই ক্র্যাকার্স, ঠিক আছে? সিআরএসি কে পটেটো ক্র্যাকার্সের মতো সার্চ করলে প্রথম ওয়েবসাইটটা পেয়ে যাবা। এটার কোর্সে তুমি যদি যাও, এই যে কোর্সটা তুমি পেয়ে যাবা। সো এই জায়গাতে একটা ডিসকাউন্ট দেওয়া, অলরেডি 160 জন যুক্ত হয়ে গেছে, তোমরাও যুক্ত হয়ে যেতে পারো। সো এই জায়গাতে একটা ডিসকাউন্ট দেয়া, এই ডিসকাউন্টটা থাকবে হচ্ছে তোমাদের এই ব্যাচে ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত। সো যত তাড়াতাড়ি ভর্তি হয়ে যেতে পারো, মাত্র 750 টাকাতে তোমার পুরো ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্সটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ আমি যা যা জানি এগুলো সম্পর্কে, অ্যাডমিশন ফিজিক্স সম্পর্কে সবটা তোমাদের এক্সপ্লেন করবো। এবং একটা বড় সুযোগ হচ্ছে, এটা কাইন্ড অফ মনে করতে পারো যে বাসায় এসে তোমাকে পড়াচ্ছি, এরকম ভাবে চিন্তা করবো এই ব্যাচটাকে। কারণ স্টুডেন্ট সংখ্যা কম হয়, সবাইকে পার্সোনালি আমি সাপোর্ট দিতে পারবো, জুমে কথা বলতে পারবো, আমার সাথে পার্সোনাল প্রবলেম সলভ করতে পারবো, অনেকটা বাসায় এসে পড়ানোর মতো। অ্যাডমিশনের যে ডিপ্রেশন ফেজগুলো আছে, ওখানে সময় কারো না কারোর সাথে কথা বলতে ইচ্ছা হয়, বা কথা বলে জিনিসটা ইজিলি সলভ হয়। সো ওইটার জন্য তুমি এই ব্যাচটাকে ইউজ করতে পারো একদম খুব ভালোভাবে। আর সাথে ফিজিক্সের জন্য আর কোথাও কিছু চিন্তা করতে হবে না, এখানেই সবকিছু পেয়ে যাবে। আর এটার মধ্যে ঢুকলেই তুমি হচ্ছে আর্কাইভ ক্লাসগুলো সবগুলা পেয়ে যাবে, বিগত বছরের ওই আর্কাইভ ক্লাসগুলা অনেকাংশে করলে, ওইগুলো তো ভার্সিটি স্ট্যান্ডার্ড ছিল, অনেকাংশে করলে তোমার এইচএসসির এমসিকিউ গুলো কভার হয়ে যাবে, ঠিক আছে? এইচএসসির এমসিকিউ গুলো তোমাদের কভার হয়ে যাবে। সো যারা যারা যুক্ত হতে চাও যুক্ত হয়ে যাও। এই তো ছিল। আর তোমাদের আর কি কি লাগবে আমাকে কমেন্টে জানাও, খুব দ্রুতই দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ওকে? সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা। আর অবশ্যই কমেন্টে জানাবা, আর তোমাদের কারো ফ্রেন্ড যদি থাকে এই আইসিটি ওয়ান শট গুলো একটু সাজেস্ট করবা, ঠিক আছে? এটা তোমাদের দায়িত্ব, ওকে? টাটা।